পরীক্ষায় কমনও তোমরা পেয়ে যেতে পারো। আমরা দ্রুতই ক্লাসটা শুরু করব, সবাই দ্রুত জয়েন হতে থাকো। একটু ব্লার আসতেছে নাকি? ওকে, আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে যারা যুক্ত আছো, ওয়েবসাইট থেকে যারা যুক্ত আছো, সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হচ্ছে মেডিজিকে অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান টপিকটা আমাদের কিভাবে পড়তে হবে, এই সাবজেক্টে কিভাবে পড়লে আমাদের মূল ভর্তি পরীক্ষায় আমরা সর্বোচ্চ কমন নিশ্চিত করতে পারবো, সেই ব্যাপারগুলোই কিন্তু আজকের ক্লাসের মূল আলোচনা। এবং এর পাশাপাশি অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ক্লাসের মধ্যেই সলভ করব ইনশাল্লাহ। তো হ্যাঁ, ক্লাসের মধ্যেই আমরা সবকিছু সলভ করব ইনশাল্লাহ, ঠিক আছে? এবং ক্লাসের পড়াটা দেখবা ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো মেডিজিকে অ্যানালাইসিস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটা এইচএসসি 25, 26, 27 সব ব্যাচের জন্য। প্রত্যেকটা ব্যাচ তোমরা আজকে ক্লাসটা দেখতে থাকো এবং সাধারণ জ্ঞান সাবজেক্টটা দেখবা আস্তে আস্তে তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। তো আমার সাথে অলরেডি যারা যারা যুক্ত হয়ে গেছো, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন ব্যাচ থেকে যুক্ত হয়েছো। এটা একটু আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? যে কে কোন ব্যাচ থেকে যুক্ত হয়েছো, তোমরা কি এইচএসসি 25, 26 নাকি 27, সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছে তারা কে কোন ব্যাচে, সেই জিনিসটা আমাকে দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখি কি অবস্থা। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছো। ভেরি গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এবং সবাই প্লিজ বন্ধুদের মেনশন দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ আজকের এই সেশনটা হয়তোবা তোমার, এমনকি তোমার বন্ধুর জীবনে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। সাধারণ জ্ঞান সাবজেক্টটা কিন্তু ইজি, কিন্তু এটাকে ইজি করে আমাদের পড়তে হবে, এটাকে আমাদেরকে ইফেক্টিভলি পড়তে হবে, তাহলে দেখবে সাধারণ জ্ঞান নিয়ে কোনো ঝামেলা লাগতেছে না, ঠিক আছে? তো কে কে কোন ব্যাচ থেকে যুক্ত আছো সবাই একটু কমেন্ট সেকশনে দ্রুত জানাও। ওকে ফাইন, এইচএসসি 27, আম্বিকা রয়। ওকে, অনেকেই যুক্ত আছো, ফেসবুকে যারা যুক্ত আছো, ওয়েবসাইটে যারা যুক্ত আছো, কে কোন ব্যাচ থেকে আছো একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দ্রুত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তো তোমরা জানো যে এইচএসসি 26 তোমরা যারা আছো, তোমাদের জন্য কিন্তু একটা অফার চলমান আছে। অফারটা কি? আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচে তোমরা কিন্তু আজ রাত 12টার মধ্যে যদি স্টার্ট 400, আমি আবার কুপনটা রেখে দিই, স্টার্ট 400, এই কুপনটা তুমি যদি ইউজ করো তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি আরডিডিএস এর ফাইনাল মেডিকেল ব্যাচে 400 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এটা তোমাদের জন্য আর্লি বার্ড অফার যেটাকে বলে। আরডিডিএস ফাইনাল মেডিকেল ব্যাচে তুমি শুরুতেই একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে, স্টার্ট 400, এই কুপনটা তুমি ইউজ করতে পারো। ওকে, দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অনেক পড়াশোনা করব, অনেক নোট করব, তারপর হচ্ছে তোমাদের হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ঘুমানোর আগে তুমি একটা আত্মতুষ্টি নিয়ে ঘুমাইতে যাবা যে আজকে দিনে বেশ ভালো একটা পড়াশোনা আমার হয়েছে। যদি এই জিনিসটা না কন্টিনিউ করতে পারো তাহলে দেখবা হচ্ছে আস্তে আস্তে পড়াশোনার যে ফ্লোটা তুমি ফেরত আসবে, তোমার পড়াশোনাটা নিজের নিজে ধরে রাখতে হবে। ভেরি গুড। এইচএসসি 27, এইচএসসি 28, আরে অসাধারণ। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা মেডিজিকে অ্যানালাইসিসের প্রথম প্রশ্নে আমরা একটু যাই। তাহলে দেখি আমরা সাধারণ জ্ঞান আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা আমাদের জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের কিন্তু বেশ বড় একটা সময় জুড়ে, আমি যদি বলি, এই সাধারণ জ্ঞানে শুধুমাত্র ছিল বাংলাদেশ। পরবর্তীতে আমাদের কি যুক্ত হলো? পরবর্তীতে আমাদের যুক্ত হলো হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক আর গত বছর থেকে যুক্ত হয়েছে হচ্ছে মানবিক, মানবিক গুণাবলী, প্রবণতা ও মানবিক গুণাবলী।
তো গত বছর তোমরা দেখছো যে মানবিক গুণাবলী থেকে 5টা প্রশ্ন আসছিল, এবং যারা একটু মাথা খাটায় এই মানবিক গুণাবলীর প্রশ্নগুলো অ্যান্সার করতে পারছে তারা 5-এ কিন্তু 5 এনশিওর করতে পারছে। তাহলে আমরা ধরতে পারি এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ মানবিক গুণাবলী থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। এবং এই মানবিক গুণাবলী তুমি যদি একটু বুঝে শুনে অ্যান্সার করতে পারো তাহলে দেখবা খুব সহজে এখানে 5-এ 5 তুমি কনফার্ম করে আসতে পারবা। এবার এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে 10 মার্ক সচরাচর এসে থাকে। যদি আমরা গত বছরের সার্কুলারটাই দেখি অথবা গত বছরের সিলেবাস মানে প্রশ্নটা একটু বিশ্লেষণ করি, তো এর মধ্যে বাংলাদেশ থেকে মনে রাখবা যে 7 থেকে 8টা প্রশ্ন আসবে, আর আন্তর্জাতিক থেকে আসবে সর্বোচ্চ 2 থেকে 3টা। যদি আমরা যখন আন্তর্জাতিক ভর্তি পরীক্ষায় ছিল তখন কিভাবে প্রশ্ন আসছিল সেটার উপর বেস করে, গত বছরের প্রশ্ন বেস করে, সবকিছু বেস করে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করছি। তাহলে বাংলাদেশ থেকে আমাদের 7 থেকে 8টা প্রশ্ন আসতে পারে এবং আন্তর্জাতিক থেকে আমাদের 2 থেকে 3টা প্রশ্ন হচ্ছে আসতে পারে। ওকে, তাহলে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে কোনটা পড়তে হবে? এই বাংলাদেশ টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এবং আজকে কিন্তু আমি মেডিজিকে বাংলাদেশ নিয়েই বেশি কথা বলবো। ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য আন্তর্জাতিক নিয়ে, মানবিক গুণাবলী নিয়ে আলাদা একটা সেশন আছে, ঠিক আছে? তো তোমরা ইন্টারেস্টেড কিনা তোমরা একটু জানাও কমেন্ট সেকশনে, যে তোমরা আন্তর্জাতিক নিয়ে কিংবা মানবিক গুণাবলী নিয়ে আমি যদি আলাদা একটা সেশন নিই তাহলে সেটাতে তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাইও। ওকে, আজকে আমি মেইন যে টপিকটা মেডিজিকে বাংলাদেশটা তোমাদের কাছে একটু সহজবোধ্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখি এই আন্তর্জাতিকের যে 2 থেকে 3 মার্ক আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিসেন্ট। আন্তর্জাতিক থেকে সচরাচর যে প্রশ্নগুলো আসে সেগুলো সাম্প্রতিক রিলেটেড হয়ে থাকে। তাহলে আমরা কি এখনই সাম্প্রতিকের প্রশ্ন সলভ করা শুরু করব? বলো তো, আমরা কি এখনই সাম্প্রতিকের প্রশ্ন কি সলভ করব? না, আমাদের এখন সাম্প্রতিক প্রশ্ন আমরা সলভ করব না। আরটিডিএস থেকে তুমি দেখবা যে পরীক্ষার আগে 1 সপ্তাহ কিংবা 10 দিন আগে আমি এবং জাদিদ ভাই মিলে সাম্প্রতিকের উপর কয়েকটা ক্লাস নিব। সেটা হতে পারে 2 থেকে 3টা ক্লাস, এবং সাম্প্রতিকের উপর তোমাদের কিন্তু সাজেশন পিডিএফ দেয়া হবে। ওকে, এটা তুমি আরটিডিএস থেকে পেয়ে যাবে, এটা ওপেন ফর অল। আমরা নলেজটাকে নিজেদের গণ্ডির মধ্যে না রেখে বরং ছড়িয়ে দিতে চাই যাতে তোমরা সর্বোচ্চ উপকৃত হও। ওকে, তো আরটিডিএস থেকে ইনশাল্লাহ দেখবা 7-10 দিন আগে রিসেন্টের উপর আমরা একটা সাজেশন পিডিএফ দিব এবং কিছু ক্লাস দিব, যেখানে তোমাদের জন্য যতটুকু দরকার সাম্প্রতিক ততটুকুই আমরা গুছিয়ে দিব। সো সাম্প্রতিক নিয়ে আমাদের এখন নো হেডেক, আমাদের এখন কোনো মাথা ব্যথা থাকা চলবে না, বরং আমাদের মূল ফোকাস দিতে হবে সলিড পার্টটার দিকে, যেই পার্ট থেকে প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসতে থাকে। ক্লিয়ার? তো সাম্প্রতিকের এই যে রিসেন্ট বা সাম্প্রতিক পার্টটা আমরা হচ্ছে পরে পড়বো। আমাদের এখন এত মাথা ব্যথার কোনো দরকার নাই। আমরা স্বাভাবিকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বো। সাধারণ জ্ঞানের যে টপিকগুলো চেঞ্জ হওয়ার মতো না সেগুলো আমরা পড়তে থাকবো। নর্মাল বিষয়গুলো ইংরেজি ভালো মতো প্র্যাকটিস করতে থাকবো। তাহলে দেখবা খুব সুন্দর একটা প্রিপারেশন হবে, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে থাকবা। দেখো আমাদের এইচএসসি 26 ব্যাচ, তোমরা তো এইচএসসি এক্সামটা তোমাদের শেষ হয়েছে, এখন অনেকের প্র্যাকটিক্যাল চলতেছে। চিটাগাং বোর্ডের আবার এইচএসসির মানে খুব একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে আছে চিটাগাং বোর্ড। যাই হোক, এখন কথা কি, আস্তে আস্তে তোমরা কিন্তু মেডিকেল এডমিশনের উইন্ডোতে ঢুকে যাচ্ছ এবং তোমরা তোমাদের স্বপ্নের জাল বোনা শুরু করছো। তুমি চিন্তা করতেছো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি যদি একটু পড়ি ভালো করে, আগে যতই ফাঁকিবাজি করছি, আগে যতই আমার উইকনেস লিমিটেশন ছিল সব আমি ভুলে যাব, আমি আজকে থেকে টেবিলে বসে থাকবো 10 থেকে 12 ঘন্টা। সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন মানুষজন স্বপ্ন দেখে তখন তার মধ্যে একটা জোশ আসা শুরু করে, কিন্তু যখন সে কাজটা করা শুরু করে তখনই দেখে কাজটা আসলে সহজ না, কাজটা কিন্তু কঠিন। একদিন তুমি 10 ঘন্টা বসতে পারো, কিন্তু সেটা টানা 7 দিন তুমি 10 ঘন্টা টেবিলে বসতে পারবা না, যদি তোমার মনের মধ্যে ওই মনোবলটা না থাকে, ওই স্বপ্নটা তুমি দেখতে না পারো। আমি জানি তোমরা সবাই স্বপ্নবাজ এখানে, আমি জানি তোমাদের সবার মনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার তীব্র বাসনা আছে, তাই না? কিন্তু এই আকাঙ্ক্ষা বাসনাটাকে যদি আমরা পূর্ণ করতে চাই আমাদের দরকার কিন্তু ডিসিপ্লিন, প্রচুর পরিমাণে ডিসিপ্লিন হতে হবে। তোমার পড়াশোনার চাইতে, তোমার চিন্তার চাইতেও তোমার লিমিটেশনের বাহিরে গিয়ে তোমার পরিশ্রম করতে হবে। আমরা আলোচনা করব আস্তে ধীরে তোমাদের জন্য। দেখবা আস্তে আস্তে গাইডলাইন লাইভ আসতেছে, গাইডলাইন ক্লাস হবে আরটিডিএস থেকে, সবকিছু টেনশনের কোনো কারণ নাই। প্রথম কথা, একটা কথা মনে রাখবা যে আরটিডিএস তোমাদের সাথে আছে, এই জিনিসটা 1 নাম্বার মাথায় রাখবা। 2 নাম্বার, আমরা যেভাবে তোমাদের গাইডলাইন দিব, যেভাবে যা পড়তে বলবো তুমি বিশ্বাস রেখে জাস্ট ওই জিনিসটা পড়ো, তাহলে দেখবা পরীক্ষাটা খুব ভালো হবে ইনশাল্লাহ। অল্প সময়ে মাত্র 3 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি গুছাইতে হবে, মাত্র 3টা মাস, মাত্র 90টা দিন।
তুমি গুনে গুনে সেকেন্ড শেষ করতে পারবা এখানে অল্প কয়েকটা সময়। তো আমাদের পড়তে হবে ওই রকম। তাহলে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ পার্টটা খুব ভালো করে আমাদের দেখতে হবে। এরপরে দেখি যে কিভাবে আসলে পড়তে হবে। দেখো, থিওরি এবং প্র্যাকটিসের জন্য আমাদের আরটিডিএস এর একটা বৈশিষ্ট্য আছে। আরটিডিএস এ আমরা যখন ক্লাস নেই তখন কিন্তু আমরা এই মেডিজিকে বাংলাদেশ, মেডিজিকে আন্তর্জাতিক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমরা দেখো না দাগানো বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পড়ায়। তো আমরা কিন্তু এই বই দুইটার পিডিএফ ধরে ধরে লাইন বাই লাইন পড়ে। এটা হচ্ছে আমাদের আরটিডিএস এর জন্য সাধারণ জ্ঞানের মেইন বই। ওকে, তো এই বই দুটা ধরে ধরে আমরা পড়াই। অনেকে বলে আরডিএস এর বই কি এনাফ? মোর দেন এনাফ। তুমি যদি আরডিএস এর বই পড়তে পারো, দেখো পাতলা দুইটা বই, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশি পড়াশোনা করে লাভ নাই, বরং তোমার যা দরকার শুধু তুমি সেটা পড়বা, তাহলে মাথায় থাকবে, তুমি সুন্দর মতো আউটপুট একটা দিতে পারবা। তাহলে এই বই দুটা হচ্ছে তোমার জন্য মোর দেন এনাফ। আর মানবিক গুণাবলীর জন্য ছোট্ট একটা বই আছে আমাদের আরটিডিএস এর, এই ছোট বইটা হচ্ছে তুমি মানবিক গুণাবলী সলভ করে দেখবে 5-এ 5 ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। এমনিতেও সহজ প্রশ্ন আসবে, টেনশনের কোনো কারণ নাই। তাহলে সবকিছুর জন্য তুমি কি বই ফলো করতে পারো? আরটিডিএস এর জিকে বই ফলো করতে পারো, মেডিজিকে বাংলাদেশ, মেডিজিকে আন্তর্জাতিক, আর হচ্ছে আমাদের আমাদের মানবিক গুণাবলীর প্রশ্ন। তো এখানে থিওরিও আছে, সমস্ত প্র্যাকটিস কোয়েশ্চেন, যত তোমার প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করা দরকার সব এখানে দেয়া আছে, মোর দেন এনাফ। এখন তুমি যদি বলো ভাইয়া আমি তো আপনার ক্লাস করি কিন্তু আমি অন্য বই থেকে সাধারণ জ্ঞান পড়বো, কোনো সমস্যা নাই, তুমি আমার ক্লাস করে তোমার কাছে যে বই আছে যে কোনো একটা বই তুমি ভালো মতো পড়বা। দুইটা বই ভালো মতো পড়ার কোনো দরকার নাই, দুইটা বই ভালো মতো পড়ার কোনো দরকার নাই, তুমি একটা বই ভালো মতো পড়ো, যে কোনো একটা বই। ওকে, সো ক্লাস দেখে তুমি ওই টপিক ধরে ধরে পড়ে ফেললা। এই ক্লাসের মধ্যে আমি বলে দিই সবসময় কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট। আমার ক্লাস প্রথম কারা কারা করতেছে একটু হাত তোলো তো, আমি একটু দেখতে চাই যে প্রথমবারের মতো কারা কারা ক্লাস করতেছো, প্রথমবারের মতো কারা কারা ক্লাস করতেছো আমার, আমি একটু জানতে চাই। কারণ অনেকেই হয়তো বা নিউ অডিয়েন্স থাকতে পারো। ওকে, হ্যাঁ অনেকেই আমি দেখতে পাচ্ছি। এই যে অনেকেই আছো ফার্স্ট টাইম ক্লাস করতেছো, একদম শেষ পর্যন্ত থাকো এবং বলবা যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আর আমার জিকে ক্লাস আগে যারা করছো তারা একটু ফিডব্যাক দিতে পারো যদি তোমাদের মনে চায়, যদি তোমাদের মনে হয় যে সাদি ভাইয়া খুব ইফেক্টিভলি জিকে ক্লাস করায়, তাহলে তোমরা একটু কমেন্টে লিখতে পারো, একটা ফিডব্যাক দিতে পারো যে কিরকম লাগে আরটিডিএস এর সাধারণ জ্ঞান ক্লাস। ওকে, এরপরে আমরা কই যাব যে কি কি বই পড়তে হবে, আমরা এটা নিয়ে পড়াশোনা করলাম। এখানে আরেকটা জিনিস বলি, প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা কোনটাকে বেশি প্রাধান্য দিবা? সবার আগে বিগত বছরের ম্যাট ডেট প্রশ্ন হচ্ছে সলভ করবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো খুব ভালো করে হচ্ছে সলভ করতে হবে। কত থেকে কত তুমি যদি জিজ্ঞাসা করো তাহলে 35 থেকে 50তম বিসিএস হয়েছে, এগুলো হচ্ছে মাস্ট, এগুলো হচ্ছে মাস্ট সলভ, এগুলো হচ্ছে তোমার করতেই হবে এরকম। এবং তারপর তুমি বিগত 10 বছরের ঢাকা ভার্সিটির প্রশ্ন হচ্ছে সলভ করতে পারো। তুমি যদি এভাবে সলভ করো ইনশাল্লাহ দেখবা তোমার এখান থেকে ডিরেক্ট তুমি হুবহু কমন পেয়ে যাবা, কিংবা টপিক কমন পেয়ে যাবা মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো এই 3টা চেকলিস্ট তুমি মেনটেন করার চেষ্টা করো, বারবার পড়ো, বারবার পড়ো। সাধারণ জ্ঞান তুমি বারবার ভুলবা, বারবার পড়তে হবে, আমি বলে দিব কিভাবে কি পড়তে হবে। ওকে, এরপরে আসি কি কি বই পড়তে হবে, এটা নিয়ে অলরেডি আলোচনা করছি। কিভাবে পড়লে মনে থাকবে? প্রথম কথা, ক্লাস করতে হবে। তুমি যদি আরটিডিএস এর সাধারণ জ্ঞান ক্লাস করো ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমি ক্লাস নিই অথবা জাদিদ ভাই যদি ক্লাস নেই, তাহলে কি হবে? তাহলে তোমাদের ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ভালো একটা ক্লাস করতে হবে। তারপরে যে কোনো একটা বই থেকে আমাদের থিওরি পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাই না? এবার কিভাবে পড়লে মনে থাকবে, সেক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলি। কি কথা বলবো? সবসময় মনে রাখবা যে প্র্যাকটিস করার সময় যে এমসিকিউটা তুমি ভুল করছো সবসময় সেটাকে আলাদা করে মার্ক করে রাখবা, সেটাকে আলাদা করে মার্ক করে রাখবা, যেন পরবর্তীতে তুমি ওটা বারবার রিভিশন দিতে পারো, তোমার সামনে যেন বারবার আসে। এবং চেষ্টা করবা কোন একটা টপিক পড়ার 1 দিন পরে রিভিশন দিতে, 7 দিন পরে রিভিশন দিতে, 30 দিন পরে রিভিশন দিতে। এই স্ট্র্যাটেজিতে আগাও, দেখবা ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন হবে। এটাকে বলা হয় স্পেসড রিপিটেশন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে স্পেসড রিপিটেশন বলা হয়। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আমাদের এভাবে যদি আমরা পড়ি ইনশাল্লাহ আমাদের মনে থাকবে। তাহলে চলো আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখন সলভ করব ব্যাখ্যা সহ। সবাইকে এক্সাইটেড কিনা একটু হাত তুলি আমরা, যে জি ভাই। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করলাম এবং শেষ পর্যন্ত আমরা আপনার ক্লাসে থাকবো। আমি একটু দেখতে চাই যে কারা কারা একদম বদ্ধপরিকর। আজকে আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখবো। ওকে, কিন্তু আমাদের শেখার মেন্টালিটিটা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম দেখো, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? দেখি রে পাগলারা, একটু কমেন্ট সেকশনে জানা। এটা পারিস তোরা? একটু বলতো, একটু বলো আমাকে। যদি বলি যে আমাদের প্রশ্নটা কি,
আমাদের প্রশ্নটা হচ্ছে প্রথমত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? ভেরি গুড, পুন্ড্র জনপদ। এখন আমি কি বলছি, আমি একটা এমসিকিউ পড়াবো, দেখবা 10টা এমসিকিউ পড়া হয়ে গেছে। কিভাবে পড়া হয়ে গেছে আমি তোমাকে বলি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে কি? সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ। এখান থেকে আমরা আপাতত একটা জিনিস মনে রাখবো যে বাংলায় মহাস্থানগড় আছে না? মহাস্থানগড় কোথায়? মহাস্থানগড় কিন্তু বগুড়ায় অবস্থিত। এই আরেকটা কথা, আজকে বোর্ডের মধ্যে যা লিখবো সবাই নোট খাতা নিয়ে বসো, কারণ আজকে ক্লাসে যারা নোট শেয়ার করবা তাদের মধ্যে টপ 5 পেয়ে যাবে আরটিডিএস এর প্রিমিয়াম টি শার্ট। ওকে, তো নোট শেয়ারিং কন্টেস্ট এখন থেকেই চালু হয়ে গেল। ভাইয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া বোর্ডে যা লিখবে সেটা তুমি নোট করতে থাকো, সুন্দর মতো নোটটা শেয়ার করবা, ক্লাস রিভিউ দিবা, তাহলে টপ 5 ইনশাল্লাহ কি পেয়ে যাবা? আরটিডিএস এর প্রিমিয়াম টি শার্ট পেয়ে যাবা। তো সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। সো মহাস্থানগড়, এই যে বগুড়া, এই বগুড়াটা কোন জনপদের? এটা হচ্ছে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। মনে থাকবে, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে। ওকে, 1 নাম্বার গেল। এবার আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে গৌর, যদি বলা হয় যে বাংলাদেশের গৌর জনপদের অন্তর্ভুক্ত এলাকা কোনটা, একটাই এরিয়া আছে, সিএনজি, চাপাই নবাবগঞ্জ, এটা হচ্ছে গৌর জনপদের অন্তর্ভুক্ত। হরিকেলের মধ্যে কোনটা কোনটা আছে? হরিকেলের মধ্যে আছে সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। এখন আমরা একটা জিনিস দেখি, এর পরের প্রশ্ন, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটা? এটার অ্যান্সার হবে হচ্ছে চট্টগ্রাম। এখন ভাইয়া এগুলো আমাদের মনে থাকে না, তো ভাইয়া তো আসি মনে রাখার জন্য। এখন লিওনার্দো দা সাদি ভাই কি আঁকবে? বাংলাদেশের মানচিত্র আঁকবে। ওকে, লিওনার্দো সাদি ভাই বাংলাদেশে সেই বিখ্যাত মানচিত্র আঁকছেন। আচ্ছা, তার তুলিতে আসলে শিল্প আর শিল্প, তিনি যাই দাগ দেন তা হয়ে যায় চিত্রকর্ম। তো মনে রাখবা, যে কোনো একটা মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। আমি বলি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, আমি চিত্র লিখে দিই, নাইলে অনেকে বুঝতে নাও পারো, অনেক সুন্দর ছবি তো। তো চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে বাংলাদেশ। ওকে, ছোট্ট করে একটা দ্বীপ দিয়ে দিই, সেন্ট মার্টিন দ্বীপ নাকি। তো এটা চিত্র কি? চিত্র হচ্ছে বাংলাদেশ, মনে রাখবা। ওকে, এটাই আমাদের বাংলাদেশ। 100তে 100 না চিত্র? ওকে, তো যে কোনো একটা মানচিত্রের উপরের দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, যেন মনে থাকে। ওকে, তাহলে নিচের দিকটা কি? নিচের দিক হচ্ছে দক্ষিণ। আমরা জানি যে ভারতের বাংলাদেশের দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর আছে। আর উত্তর পশ্চিম, এই উত্তর দিক, তারপর পূর্ব পশ্চিম, এখানে আছে হচ্ছে ভারত। তাহলে এই পাশে আছে হচ্ছে পূর্ব, আর এদিকে আছে হচ্ছে পশ্চিম। ফাইন, তাহলে আমাদের দেখতে হবে বর্তমান বাংলাদেশের মানচিত্রে, বর্তমানে বাংলাদেশের মানচিত্রে প্রাচীন জনপদগুলোর অবস্থান কোথায় কোথায় ছিল। খেয়াল করো, এই হচ্ছে আমাদের পূর্ব দিক। পূর্ব দিকে পড়ছে কোনটা কোনটা? সিলেট এবং চট্টগ্রাম। তো সিলেট এবং চট্টগ্রাম এরা কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। মনে থাকবে কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আসো, এইদিকে আছে হচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ মানে কি? দক্ষিণবঙ্গ মানে হচ্ছে এখানে আছে খুলনা, এখানে আছে হচ্ছে বরিশাল, এখানে আছে হচ্ছে সুন্দরবন। এগুলো ছিল কিসের মধ্যে? এগুলো ছিল চন্দ্রদ্বীপের মধ্যে। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের আরেকটা নাম হচ্ছে বাকলা বলা হইতো। এটাকে কি বলা হইতো? বাকলা বলা হইতো। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের উত্তর দিকে। মনে রাখবা যে আমাদের উত্তর দিকের ক্ষেত্রে পুন্ড্র আছে আর আছে হচ্ছে বরেন্দ্র। এখন পরীক্ষায় আসে অনেক সময় পুন্ড্রর মধ্যে স্পেসিফিক্যালি মনে রাখবা বগুড়ার কথা, এটাই বারবার পরীক্ষায় আসে। পুন্ড্রের মধ্যে স্পেসিফিক্যালি মনে রাখবা বগুড়ার কথা। আর রাজশাহী, রংপুর, দিনাজপুর এগুলা মিলেমিশে কিন্তু পুন্ড্র আর বরেন্দ্রর মধ্যে। ঠিক আছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর এগুলা মিলেমিশে কিসের মধ্যে? পুন্ড্র আর বরেন্দ্রর মধ্যে। এবার আসি গৌর। গৌড়র মধ্যে একটাই আছে, একটু আগে তোমাদের পড়াইছিলাম, বলো সেটার নাম কি? গৌড় জনপদের অন্তর্ভুক্ত কোনটা? গৌড় জনপদের অন্তর্ভুক্ত একটা জেলার নামে বলছিলাম তোমাদের, একটু দ্রুত বলো, দ্রুত বলো। গৌড় জনপদের অন্তর্ভুক্ত আম্বিকা রায়। হ্যাঁ, ভাইয়ার মতো এরকম আঁকবা, ঠিক আছে, সুন্দর করে আঁকবা। ইয়েস, চাপাই নবাবগঞ্জ, সিএনজি, এটাই হচ্ছে গৌড় জনপদের অন্তর্ভুক্ত। আমরা মনে রাখবো বর্তমান বাংলাদেশের মানচিত্রে গৌড় জনপদের এই একটাই আছে, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। ওকে, এরপরে আসি, এই জায়গাটায় হচ্ছে কুমিল্লা আর নোয়াখাইল্লা, এরা হচ্ছে সমতট জনপদের অন্তর্ভুক্ত। কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী, কুমিল্লা এবং হচ্ছে কি নোয়াখালী, এরা কোন জনপদের অন্তর্ভুক্ত? সমতট জনপদের অন্তর্ভুক্ত। অন্যদিকে যদি আমরা মাঝখানে বলি যে বঙ্গের মধ্যে কারা কারা আছে, বঙ্গের মধ্যে আছে ঢাকা থাকবে,
ব্রাহ্মণবাড়িয়া থাকবে, ফরিদপুর থাকবে, এগুলো সব হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় জনপদ ছিল কিন্তু বঙ্গ জনপদ, আর সবচেয়ে প্রাচীন জনপদ ছিল কোনটা? পুন্ড্র জনপদ। বুঝতে পারলাম জিনিসগুলা? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রাচীন বাংলার জনপদ। তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও যে কে কোন জনপদ থেকে আমার ক্লাস করতেছো, কে কোন জনপদের অন্তর্ভুক্ত। সবাই একটু কমেন্ট সেকশনে সুন্দর করে একটু বলে দাও কে কোন জনপদ থেকে আমার ক্লাস করতেছো। তাহলে আমি ক্লাসের মধ্যে একটা সেশন আছে আমার, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার সেশন। তাহলে আমি বারবার প্রশ্ন করব, তোমরা অ্যান্সার দিবা। যদি বলি কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত, কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত, দ্রুত বলো। কে কোন জনপদ থেকে ক্লাস করতেছো একটু কমেন্ট সেকশনে জানাও। আর কুমিল্লা কোন জনপদের অন্তর্ভুক্ত? ভেরি গুড, সমতট জনপদের অন্তর্ভুক্ত। বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত বলো, বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত? আমি দেখতে পাচ্ছি বঙ্গ জনপদ থেকে আছে, সমতট থেকে আছে, তারপরে গৌড় থেকে আছে, তাই না? আচ্ছা, বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত দ্রুত বলো। ভেরি গুড, আচ্ছা, বরিশাল হচ্ছে চন্দ্রদ্বীপের অন্তর্গত। আচ্ছা, এরপরে যদি বলি যে হরিকেল জনপদের মধ্যে কোনটা কোনটা আছে? সিলেট আর হচ্ছে আমাদের চট্টগ্রাম। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা কোন জনপদের অন্তর্ভুক্ত? বাংলাদেশের রাজধানী ঢাকা, সেটা কোন জনপদের অন্তর্ভুক্ত? ভাইয়া সিরাজগঞ্জ কোন জনপদের মধ্যে হবে? সিরাজগঞ্জ হবে হচ্ছে বরেন্দ্রর মধ্যে, পুন্ড্র বরেন্দ্র মিলিয়ে, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ওকে ফাইন, তাহলে আমরা অলরেডি এই জনপদ জিনিসটা খুব সুন্দর করে পড়ে ফেলছি। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? কেউ অ্যান্সার দিতে পারবা? বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে? এটা বলা হবে আলাউদ্দিন হোসেন শাহ। কার শাসনামলকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে বলা হয়ে থাকে স্বর্ণযুগ। এখন আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আমরা মনে রাখবো যে আমরা এখানে কয়েকটা জিনিস মনে রাখবো, কি কি? এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম আছে, আমরা মনে রাখবো যে বাংলা সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে। এই এমসিকিউ গুলা কিন্তু সুন্দর করে খাতায় নোট করে ফেলো, এগুলাই পরীক্ষায় আসবে। যদি বলে বাংলা সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাকে, তখন অ্যান্সার হবে কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলা সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে, এবার আসি গিয়াসউদ্দিন আজম শাহ। মনে রাখতে হবে তিনি ছিলেন কি? সংস্কৃতি মোনা। এবং গিয়াসউদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো। পারস্যের কবি হাফিজের কি হইতো? পত্রালাপ হইতো। কার সাথে? গিয়াসউদ্দিন আজম শাহের সাথে। তাহলে কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে? আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। এবার আসো, মনে রাখবা চাপাই নবাবগঞ্জে অর্থাৎ গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করছে? গৌড়ে দুইটা মসজিদ আছে, একটা হচ্ছে ছোট সোনা মসজিদ আর একটা হচ্ছে বড় সোনা মসজিদ। তাহলে ছোট সোনা মসজিদ, এটা নির্মাতাকে? এটা নির্মাতা হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। ছোট সোনা মসজিদের নির্মাতাকে? আলাউদ্দিন হোসেন শাহ। এবার আলাউদ্দিন হোসেন শাহের একটা বেটা ছিল, বেটা মানে হচ্ছে পুত্র। সেই পুত্রের নাম ছিল নুসরাত শাহ। এখন নুসরাত শাহ মনে মনে বলল, আমার বাবা যদি বড় সোনা মসজিদ বানায়, ছোট সোনা মসজিদ বানায়, তাহলে আমার বানাইতে হবে বড় কিছু। তাহলে কি বানাবো আমি? বড় সোনা মসজিদ বানাবো। এটা বানাইছেন কে? নুসরত শাহ। নুসরত শাহ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহের ছেলে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ আমরা এখান থেকে শিখে ফেললাম। তাহলে আমাদের গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ, আর বড় সোনা মসজিদের নির্মাতা আর হচ্ছে নুসরত শাহ। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারলাম ভাইয়া? এটা সব ব্যাচের জন্য ইউনিভার্সাল ক্লাস। 25, 26, 27, 28 সবাই জয়েন করবা, ঠিক আছে? বুঝতে পারলাম? মুখস্থ হয়েছে ক্লাসগুলা? ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইলাম, ক্লাসের পড়া ক্লাসে কি মুখস্থ হলো কি না একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। তুমি একটা ভালো ক্লাস কখন করবা? যখন তোমার মনে হবে ক্লাসে আমি অনেক কিছু শিখতে পারতেছি, আমি শুধু একটা এমসিকিউ শিখলাম, আমার এখানে লাভের কোনো লাভ নাই। আমার এই এমসিকিউগুলো লেজ খুঁজে বের করতে হবে। একটা প্রশ্ন সলভ করলে আমার যেন 10 থেকে 12টা প্রশ্ন সলভ হয়ে যায়, সেই জিনিসটা আমার এনশিওর করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, ক্লাসের পড়া আমার ক্লাসের মধ্যে মুখস্থ হচ্ছেই না, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, ক্লিয়ার? বুঝলাম। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই কি করতে হবে?
সেই জিনিসটা আমাদের কি করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। ক্লিয়ার? ওকে, ওই ওয়ার্ড্রোবে। ওকে ফাইন। এরপরে আমরা একটু আসি, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করছেন? বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করছেন কিন্তু লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, তো এইটা আমাদের কোন টপিক থেকে আসছে? ইংরেজ শাসনামল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজ শাসকদের অবদান কি কি আছে। তাহলে সুন্দর করে আমরা দেখি। শোনো ভাই, ক্লাস করতেছি, যেন সময় অপচয় না হয়। ওকে, তাহলে প্রথম কথা, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস থেকে আমরা কি পড়ব? এই যে হেস্টিংস, এই হেস্টিংস কি করছে? তিনি সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করছেন। তিনি কি করছেন? তিনি সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করছেন। ভূমি রাজস্ব ব্যবস্থা কি করছেন? প্রবর্তন করছেন, 1 নাম্বার। 2 নাম্বার, তিনি বন্দোবস্ত করছিলেন একশালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করছেন? ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করছেন। ওকে, এরপরে আমরা মনে রাখবো লর্ড কর্নওয়ালিস। এটা একটু ছোট করে দিই, তাহলে মনে হয় লেখাটা দেখতে ইজি হবে তোমাদের জন্য। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস থেকে আমরা মনে রাখবো তিনি 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করছেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত করছেন। চিরস্থায়ী বন্দোবস্ত। আরেকটা আইন তিনি প্রবর্তন করছিলেন, সেটা ছিল হচ্ছে সূর্যাস্ত আইন। তাহলে লর্ড কর্নওয়ালিস কি করছিলেন? 10 শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত এবং হচ্ছে সূর্যাস্ত আইন। ওকে, এবার 3 নম্বরে খেয়াল করো, আমরা মনে রাখবো হচ্ছে লর্ড মেয়ো। লর্ড মেয়ো কি করছে? মেয়ো মানে কি? মেয়ো মানে মনে রাখবা মানুষ। তো মানুষের যখন গণনা করা হয় তখন সেটাকে বলা হয় আদমশুমারি। তাহলে লর্ড মেয়ো কি করলেন? প্রথম আদমশুমারি করলো। প্রথম আদমশুমারি কে করছিল উপমহাদেশে? লর্ড মেয়ো করছিল। ক্লিয়ার? আচ্ছা, লর্ড মেয়ো করছিল। এরপরে আমরা মনে রাখবো কার কথা? লর্ড ক্যানিং এর কথা মনে রাখবো। ক্যানিং, লর্ড ক্যানিং। ঠিক আছে, তো লর্ড ক্যানিং থেকে কি মনে রাখবো? কতে ক্যানিং, কতে হচ্ছে কাগজ। তাহলে কাগজের মুদ্রা প্রচলন করছিল লর্ড ক্যানিং। কাগজের মুদ্রা প্রচলন করছিল কে? লর্ড ক্যানিং। এবং সাথে মনে রাখবো আমরা অবশ্যই পুলিশ ব্যবস্থা চালু করছিল লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং দুইটা কাজ করছেন, কাগজের মুদ্রা প্রচলন করছেন এবং পুলিশ ব্যবস্থা সে প্রবর্তন করছেন। ওকে, এরপরে আসি আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি কি করছেন? তিনি বিধবা বিবাহ প্রবর্তন করছেন। এখন তোমার পরীক্ষায় যদি আসে বিধবা বিবাহকে আইনে পরিণত করছিল কে, অথবা বিধবা বিবাহ প্রবর্তন করছিল কে, তখন অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। কিন্তু তোমাকে বলল যে বাংলার কোন মনীষী, বাংলার কোন মনীষী বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করছে, তখন অ্যান্সার হবে কিন্তু বিদ্যাসাগর। বাংলার কোন মনীষী বিধবা বিবাহ প্রবর্তনের পক্ষে আন্দোলন করছেন, তখন অ্যান্সার হবে কিন্তু বিদ্যাসাগর। লর্ড ডালহৌসি কি করছেন? বিধবা বিবাহ করছেন। তিনি টেলিগ্রাফ চালু করছেন, টেলিগ্রাফ লাইন, আর লাস্টে হচ্ছে রেল লাইন যোগাযোগ, রেল যোগাযোগ, এই 3টা। ক্লিয়ার? তাহলে মুখস্থ হলো কিনা? তাহলে ওয়ারেন হেস্টিংস কি করছে? ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন, একশালা বন্দোবস্ত। কর্নওয়ালিস কি করছে? 10 শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন প্রবর্তন। লর্ড মেয়ো, মেয়ো মানে হচ্ছে মানুষ, আদমশুমারি। আর লর্ড ক্যানিং কি করলো? কতে ক্যানিং, কতে হচ্ছে কাগজের মুদ্রা এবং সাথে হচ্ছে পুলিশ ব্যবস্থা। তাগুন দেওয়ান বলছো ভাইয়া রাজা রামমোহন হবে। ভাইয়া রাজা রামমোহন কখন হবে? যদি বলা হয়তো সতীদাহ প্রথার বিরুদ্ধে কে আন্দোলন করছে, তখন অ্যান্সার হবে রাজা রামমোহন, মনে থাকবে? ওকে, আর যদি বলে বিধবা বিবাহের পক্ষে কে আন্দোলন করছে, তখন অ্যান্সার হবে হচ্ছে বিদ্যাসাগর। ওকে ফাইন। তাহলে সবাই এতক্ষণ পর্যন্ত যারা যারা ক্লাসে আসো, যাদের ক্লাসটা এখন পর্যন্ত ভালো লাগতেছে, সবাই আমরা একটু ভালোবাসা ছড়িয়ে দিই, ঠিক আছে? ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিচ্ছে তোমাদের জন্য, তোমরাও লাভ রিয়েক্ট দিয়ে দাও ক্লাসের মধ্যে। যারা যারা আছো সবাই একটা করে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, লাভ রিয়েক্ট দিয়ে একটা করে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। বুঝতে পারছি জিনিসটা? ওকে, ক্লিয়ার হয়েছে? মুখস্থ হয়েছে জিনিসগুলা? ফাইন, এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর লর্ড ক্যানিং কাগজের মুদ্রা, পুলিশ ব্যবস্থা। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ, টেলিগ্রাফ আর রেল লাইন। শেষ, বিধবা বিবাহ, টেলিগ্রাফ আর রেল লাইন। ওকে, আচ্ছা একটু রিভিউ করতে হবে, কোনো সমস্যা, একটু রিভিউ করবা, ঠিক আছে? আমি জিনিসগুলো আস্তে আস্তে দেখো, একবার লেখার পরে আমি আবার রিক্যাপ করতেছি, এরপরে দেখবা র্যাপিড ফায়ার নিব তোমাদের লাস্টে।
আচ্ছা, এবার দেখো মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করছেন? এটার অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। এটার অ্যান্সার কি হবে? আলাউদ্দিন খলজি হবে। মূল্য ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন এখন দেখে নাও। ইলতুৎমিশ, ইলতুৎমিশ কি ছিল? সে ছিল দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে মাথাটা একটু খারাপ হয়ে গেল না ভাই? এত সালতানাত কোত্থেকে আসলো? মনে রাখবো, এই যে আমি সুলতানি শাসনের কথা বলবো, এই সুলতানি শাসন কিন্তু দুই জায়গায় আলাদাভাবে চলছিল। একটা চলছিল দিল্লিতে বা ভারতে, এবং আরেকটা চলছিল হচ্ছে বাংলায়। তাহলে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে ইলতুৎমিশ, ইলতুৎমিশ। আর যদি বলে বাংলা সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার হবে হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা বলো? এরা হচ্ছেন কি প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতানি আমল কিন্তু ভারতে একটা ছিল, বাংলায় আলাদা ছিল। ওকে, তো বাংলায় বাংলা সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ, আর দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন। মনে থাকবে? ক্রিস্টাল ক্লিয়ার হলো? ওকে, তাহলে সে ছিল কি দিল্লি সালতানাতের প্রকৃত প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, এবার দেখি আমরা প্রশ্ন আসতে পারে কি, খুবই ইম্পর্টেন্ট। দেখো মুহাম্মদ বিন তুগলক আছে, তাহলে জেনে রাখি আমরা, মনে রাখবো যদি বলা হয় তাম্র মুদ্রার প্রচলন কে করছে, তখন অ্যান্সার হবে মুহাম্মদ বিন তুগলক। তাম্র মুদ্রার প্রচলন কে করছে? মুহাম্মদ বিন তুগলক। আমার একটা আইডিয়া আছে, আমি যদি চ্যাপ্টার ওয়াইজ এরকম তোমাদের এমসিকিউ সলভের প্লেলিস্ট বানাই, তোমরা কি দেখবা সেটা? আমার কিন্তু অলরেডি তুমি দেখবা যে বিসিএস মানে বিসিএস এর সাধারণ জ্ঞান সলভের কিছু ভিডিও আমি আপলোড করছি। 50তম বিসিএস, 49তম, 48, 47, এখানে এরকম ডিটেইলড এক্সপ্লেনেশন দিয়ে আমি ওই সলভগুলো পড়াইছি। তাহলে তোমাদের উপকার হবে কিনা, তোমরা কি ইন্টারেস্ট আছো কিনা একটু জানাও। তোমরা রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে তুমি যদি যাও, সেখানে বিসিএস জিকে সলভ লিখলেই দেখবা হচ্ছে তোমার জিনিসগুলো এসে গেছে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিসিএস প্রশ্ন সলভ করা। কারা কারা দেখছো আমাকে জানাইতে পারো। তাহলে তাম্র মুদ্রা প্রচলন করছিল মুহাম্মদ বিন তুগলক। আর যদি তোমাকে বলা হয় দাম মুদ্রা প্রচলন কে করছে, তখন অ্যান্সার হবে হচ্ছে শের শাহ। তাহলে তাম্র মুদ্রা প্রচলন করছেন মুহাম্মদ বিন তুগলক। আর যদি বলে দাম মুদ্রার প্রচলন কে করছে, তখন অ্যান্সার হবে শের শাহ। যদি বলা হয় ঘোড়ার ডাকের প্রচলন কে করছে, এখন ঘোড়ার ডাক মানে চিহি, এটা ঘোড়ার ডাক না। ঘোড়ার ডাক মানে হচ্ছে চিঠিপত্র ঘোড়ার মাধ্যমে বিলি করা, ওটা হচ্ছে ঘোড়ার ডাক। তাহলে ঘোড়ার ডাকের প্রবর্তন করছিলেন কে? এটা হচ্ছে শের শাহ। ঘোড়ার ডাক প্রচলন করছিল কে? অথবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতাকে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতাকে। এটাও কে? এটাও হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে শের শাহ। মনে থাকবে? তাহলে আমরা কয়েকটা জিনিস এখানে সুন্দর মতো শিখে ফেললাম। এখন একটু একটু র্যাপিড ফায়ার নেই। তোমরা একটু আমাকে বলো তো, সর্বপ্রথম উপমহাদেশে আদমশুমারি কে করছেন? তুমি জাস্ট প্রথম লেটারটা বলবা, প্রথম লেটারটা, প্রথম অক্ষরটা। আমার ক্লাস যারা প্রথম মানে ফার্স্ট টাইম করতেছো, তারা জাস্ট প্রথম লেটারটা লিখে কমেন্ট করবা সবাই। তাহলে দেখবা অনেক অনেক আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবো। ওকে, প্রথম আদমশুমারি কে করছে? ভেরি গুড, লর্ড মেও। মেও মানে হচ্ছে মানুষ। আচ্ছা, মানুষ, মেও ম্যান, মানুষ, মনে যেন থাকে। এবার বলি, প্রথম কাগজের মুদ্রার প্রচলন কে করছে বলো তো? প্রথম কাগজের মুদ্রার প্রচলন কে করছে? প্রথম কাগজের মুদ্রার প্রচলন কে করছে? কাগজের মুদ্রার প্রচলন কে করছে? ভেরি গুড, কতে ক্যানিং, কতে কাগজ। এবার তুমি বলো, সর্বপ্রথম টেলিগ্রাফ লাইনের ব্যবস্থা কে করলেন উপমহাদেশে? সর্বপ্রথম টেলিগ্রাফ লাইনের ব্যবস্থা কে করলেন উপমহাদেশে? এটা একটু জানো, সর্বপ্রথম টেলিগ্রাফ লাইনের ব্যবস্থা কে করলেন উপমহাদেশে? কে তিনি? ভেরি গুড, ডালহৌসি, অসাধারণ। এবার বলো, সর্বপ্রথম দাম মুদ্রার প্রচলন কে করছে? দাম মুদ্রার প্রচলন কে করছে? যার যে বলছো মনে নাই, মনে রাখো, লর্ড ডালহৌসি তিনটা জিনিস করছে: বিধবা বিবাহ প্রবর্তন আইন, 2 নাম্বার টেলিগ্রাফ লাইন, 3 নাম্বার রেল লাইন। ঠিক আছে, আইন, লাইন, লাইন, মনে থাকবে তো? টেলিগ্রাফ লাইন, রেল লাইন, আর সাথে হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। ওকে, ফাইন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সর্বপ্রথম দাম মুদ্রা প্রচলন করছেন শের শাহ।
আর সর্বপ্রথম তাম্র মুদ্রা কে প্রচলন করছেন? লাস্ট প্রশ্ন। এবার আসি, ঢাকার দোলাই খাল কে খনন করেন? মনে রাখবা, ঢাকার দোলাই খাল খনন করছেন হচ্ছেন ইসলাম খান। এবার আমাদের শুধু এটা পড়লে হবে না, আমরা কি করতেছি, আমরা আরটিডিএস এর সাধারণ জ্ঞান ক্লাস করতেছি, সো আমাদের অনেক কিছু সলভ করা বাকি আছে। খেয়াল করো, প্রথম কথা, যদি বলে হচ্ছে লালবাগ কেল্লা, লালবাগ কেল্লার নির্মাতা কে? লালবাগ কেল্লার নির্মাতা হচ্ছেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার নির্মাতা হচ্ছেন শায়েস্তা খান। এই লালবাগ কেল্লায় একটা মাজার আছে, সেই বাজারের নাম হচ্ছে পরী বিবির মাজার। পরী বিবির মাজার আছে, ওকে। আচ্ছা, এবার প্রশ্ন আসলো, পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? পাঁচ বিবির মাজার তাহলে কোথায় অবস্থিত? এটা মনে রাখবা, এটা আছে হচ্ছে সোনারগাঁওতে। এবং এই সোনারগাঁওতে কে ছিল? ঈশা খান ছিল, আমরা জানি ঈশা খা। ঈশা খাকে বাংলায় অনেকগুলা বিখ্যাত জমিদার ছিলেন, তাদের মধ্যে একজন, 12 ভূঁইয়াদের মধ্যে একজন ছিল ঈশা খা, সে সোনারগাঁওয়ের প্রতিষ্ঠাতা, এবং সেখানে কিন্তু পাঁচ বিবির মাজার আছে। আচ্ছা ফাইন, এবার তুমি খেয়াল করো, গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। গৌড়ের ছোট সোনা মসজিদের নির্মাতাকে দ্রুত জানাও কমেন্টে। এবার দেখো, যদি বলি হচ্ছে বড় কাটরা কে বানাইছে? বড় কাটরা বানাইছে হচ্ছে শাহ সুজা। বড় কাটরা বানাইছে কে? শাহ সুজা। আর যদি বলি আমি ছোট কাটরা কে বানাইছে, তখন অ্যান্সার হবে হচ্ছে শায়েস্তা খা। এখন এটা কিভাবে মনে রাখবো আমরা? শাহ সুজা সে কিন্তু ছিল একজন মোঘল যুবরাজ, মোঘল সম্রাটের ছেলে ছিল হচ্ছে এই শাহ সুজা। তো মোঘল সম্রাটরা কি করতো? তারা তো দিল্লিতে বসে শাসন করতো না, তারা বাংলাকে শাসন করার জন্য কিছু সুবাদার নিযুক্ত করছিলেন, তাদের মধ্যে একজন সুবাদার হচ্ছেন শায়েস্তা খা। তাহলে শাহ সুজা আর শায়েস্তা খা, তাদের মধ্যে কার পোস্ট বড়? শাহ সুজার পোস্ট বড়, সে বানাইছে বড় কাটরা, আর শায়েস্তা খা বানাইছে হচ্ছে ছোট কাটরা। ইতিহাসটা জেনে বুঝে পড়ার চেষ্টা করো, কোন পোস্ট কেন দেয়া হয়েছে, কেন কেন সুবাদার, কেন মোঘল যুবরাজ, কেন প্রকৃত প্রতিষ্ঠাতা, একটু অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব আমরা ক্লাসের মধ্যে। এভাবেই আরটিডিএস এর জিকে ক্লাসগুলো হয়, বুঝতে পারছো? ইনশাল্লাহ আমরা এই কোয়ালিটিটা একদম শেষ পর্যন্ত ধরে রাখবো। ওকে, এবার আমরা ছোট কাটরা পড়লাম, বড় কাটরা পড়লাম, এবার আমরা কি সলভ করতে পারি? আমরা আরো কয়েকটা জিনিস দেখতে পারি, আমরা আগেই দেখছিলাম। এবার তুমি আমাকে বলো, যদি বলা হয় তারা মসজিদ, তারা মসজিদের নির্মাতাকে? তারা মসজিদের নাম, নির্মাতা হচ্ছেন মির্জা আহমেদ জান। মির্জা আহমেদ জান। আচ্ছা, এরপর তোমার প্রশ্ন আসবে, শাহ বলখির মাজার কোথায় অবস্থিত? শাহ বলখির মাজার কোথায় অবস্থিত? শাহ বলখির মাজার অবস্থিত হচ্ছে মহাস্থানগড়ে, মনে থাকবে, মহাস্থানগড়ে হচ্ছে শাহ বলখির মাজার অবস্থিত। আমরা জানি যে 60 গম্বুজ মসজিদের নির্মাতাকে? খানজাহান আলী। 60 গম্বুজ মসজিদের নির্মাতাকে? খানজাহান আলী। খানজাহান আলী, ক্লিয়ার? তাহলে তারা মসজিদ মনে রাখবা। তোমরা তো অনেকে হচ্ছে একটু আদর সোহাগ করে জান জান বলে ডাকো, তাকে চাঁদ তারা সূর্য সব দিয়ে দাও, সব তোমার। এই দুনিয়ার মনে আর কারো চাঁদ তারা সূর্যের দরকার নাই, সব হচ্ছে কার? তোমার, নিয়ে যাও। তো তারা মসজিদ কার? মির্জা আহমেদ জানের। তারপর শাহ বলখির মাজার, এটা মহাস্থানগড়ে। আর 60 গম্বুজ মসজিদ হচ্ছে খানজাহান আলীতে। খানজাহান আলী হচ্ছেন 60 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা। ভেরি গুড। আচ্ছা, তো ফার্স্ট টাইম যারা হচ্ছে, এরপরে কি? এরপরে হচ্ছে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন, যে ঢাকা গেটের নির্মাতাকে? মির জুমলা। তো মির জুমলা খুবই কমন, কিন্তু এরপরে দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসছে। এই ছোট্ট একটা স্লাইডের মধ্যে ভাইয়া কিছু লেখা লিখলো, এই লেখা থেকে ইনশাল্লাহ দেখবা মেডিকেল মূল ভর্তি পরীক্ষায় কমন চলে আসবে। আজকের ক্লাসটা এজন্যই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1 ঘন্টা ক্লাস নিব, 1 ঘন্টায় দেখবা আল্লাহ যদি সহায় থাকেন, আমরা এখান থেকে 3 থেকে 4টা এমসিকিউ এই টপিকগুলো থেকে, বা এই এমসিকিউ যেগুলো পড়াইছি সেখান থেকেই কমন পেয়ে যাবা তোমরা। ওকে, মাত্র 1 ঘন্টার ক্লাসে। আরো আস্তে আস্তে তোমাদের জন্য সেশন আসবে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা যদি চাও ক্লাসগুলো, আরো ক্লাস আসবে ইনশাল্লাহ সামনে। এবার আসি, মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এটার অ্যান্সার হবে নওয়াব আব্দুল লতিফ। এবার তোমাকে আমি প্রশ্ন করলাম, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। খেয়াল করো, এখানে দেয়া ছিল মোহামেডান লিটারেরি সোসাইটি, আর এটা হচ্ছে মোহামেডান অ্যাসোসিয়েশন। মোহামেডান অ্যাসোসিয়েশন।
এইটার নির্মাতা হচ্ছেন সৈয়দ আমির আলী, মনে থাকবে। তাহলে মোহামেডান লিটারারি সোসাইটি, এটার নির্মাতা হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। আর মোহামেডান অ্যাসোসিয়েশন, এটার নির্মাতাকে, এটার নির্মাতা হচ্ছেন আমাদের সৈয়দ আমির আলী, মনে থাকবে। এভাবে আমরা সবগুলো ইম্পর্টেন্ট ইনফোগুলো একসাথে সলভ করব। ভেরি গুড। এরপরে আমরা দেখি ঢাকার বিখ্যাত ছোট কাটরা কে নির্মাণ করেন, একটু আগে পড়াইছি, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। শুভজিৎ বিশ্বাস বল, ভাই এখান থেকে কি মেডিকেলে কমন আসবে? আল্লাহ যদি সহায় থাকেন ইনশাল্লাহ আসতে পারে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ আজকে করাইতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভগুলো আমি ক্লাসের মধ্যে করাইতেছি। ভেরি গুড। অ্যান্সার কি হবে? ভেরি গুড। ছোট কাটরা নির্মাণ করছেন শায়েস্তা খান। এই ক্লাসটা কেমন লাগতেছে? বুঝতেছি আমরা ক্লাসের পর ক্লাসের মধ্যে মুখস্থ হচ্ছে তো? হ্যাঁ, ক্লাসের পরে ক্লাসের মধ্যে মুখস্থ হচ্ছে কিনা, বুঝতেছি কিনা একটু জানাও কমেন্টে। ফার্স্ট টাইম যারা আমার ক্লাস করতেছো তারা একটু জানাও যে কেমন লাগতেছে তোমাদের ক্লাসটা, বুঝতেছো কিনা। সাধারণ জ্ঞান খুবই বোরিং একটা টপিক, সাধারণ জ্ঞানে অনেক পড়াশোনা, কিন্তু সাধারণ জ্ঞানটাকে আমরা ইন্টারেস্টিং কিভাবে বানাবো? নাম্বার 1, ক্লাসের পর ক্লাসে মুখস্থ করব। নাম্বার 2, আমরা অ্যাসোসিয়েট করে পড়বো, সিমিলার ডিসিমিলার। মনে রাখবা যে ডাক্তাররাই সবচেয়ে ভালো সাধারণ জ্ঞান মনে রাখতে পারে। তুমিও তো সামনে ডাক্তার হবা না ইনশাল্লাহ, তুমি হবা বেস্ট, তুমি হচ্ছে জিকে বস হবা, তুমি সাধারণ জ্ঞানের বস হবা। ওকে, কারণ এই অ্যাসোসিয়েশন, সিমিলারিটি আর হচ্ছে ডিফারেন্স খুঁজে বের করতে পারে সবচেয়ে ভালো ডাক্তাররা। ধরো তোমার জ্বর হলো, জ্বরের হাজারটা কারণ আছে, এর মধ্য থেকে তোমাকে গোয়েন্দার মতো করে খুঁটে খুঁটে বের করতে হবে তোমার জ্বরটা কি টাইফয়েডের জ্বর, কোনো ব্যাকটেরিয়ার জ্বর, নাকি ভাইরাসের জ্বর, নাকি যক্ষার জ্বর হয়েছে তোমার। এক এক জ্বরের ক্ষেত্রে এক এক রকম। ওকে, তো এই ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে ফাইন। এরপরে আমরা আসি, এবার আমরা কি পড়বো খেয়াল করি। এবার আমরা আসবো হচ্ছে, এটা আমরা পড়া শেষ, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন। এবার আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই। তো প্রথমে দেখো, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এটা ছিল পূর্ব পাকিস্তান। এটা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আচ্ছা, তো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটা মিলিয়ে ছিল পাকিস্তান, তাই না? একটা রাষ্ট্র ছিল পাকিস্তান। তো এই পাকিস্তানের একজন গভর্নর জেনারেল ছিল। পাকিস্তানের কি ছিল? একজন গভর্নর জেনারেল ছিলেন। পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী ছিলেন। আর পাকিস্তানের পরবর্তীতে যখন তাদের সংবিধানটা পাশ হয় তখন এই গভর্নর জেনারেল পোস্ট হয়ে যায় প্রেসিডেন্ট পোস্ট। তাহলে তাদের প্রেসিডেন্ট ছিল। এটা পুরো পাকিস্তানের। অন্যদিকে পূর্ব পাকিস্তান তো একটা প্রদেশ, তাহলে প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা ছিলেন মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা ছিল হচ্ছে গভর্নর। বুঝতে পারলাম? প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা ছিল মুখ্যমন্ত্রী এবং গভর্নর। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে, অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে, অ্যান্সার হবে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান। ওকে, এবার যদি বলে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে, তখন অ্যান্সার হবে ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা, কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে জিন্নাহ, প্রথম প্রধানমন্ত্রীকে লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে ইস্কান্দার মির্জা। ওকে, এবার দেখি পূর্ব পাকিস্তানের, অর্থাৎ একটা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর ছিল কিন্তু আমাদের পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? চৌধুরী খালিকুজ্জামান। এখানে একটু কনফিউশন আছে, যাই হোক এটা আমরা হচ্ছে একটু জিনিসটা কি করি, এই জিনিসটা একটু স্কিপ করি। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা একটু স্কিপ করি। ওকে, এই প্রশ্নটা একটু কনফিউজিং একটা প্রশ্ন। তোমাদের আপাতত এই তিনটা জিনিস ফার্স্টে মনে রাখো। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন জিন্নাহ, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন ইস্কান্দার মির্জা। অন্যদিকে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে খাজা নাজিমুদ্দিন। এই জিনিসটা আমি একটু চেক করি, ঠিক আছে? এই জিনিসটা একটু চেক করি আমি।
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? এটা কি হবে? এখানে অ্যান্সারে ভুল আছে, বুঝছো? এটা অ্যান্সার হবে হচ্ছে ফ্রেডরিক চার্লস বোর্ন। ঠিক আছে, এটাই ছিল কনফিউশন। এটা ছিল কি? এটা হবে ফ্রেডরিক চার্লস বোর্ন। মনে থাকবে জিনিসটা? ওকে, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিল? এটা একটু ঠিক করে নাও। এটা অ্যান্সার হবে ফ্রেডরিক চার্লস বোর্ন। একটু এটা সলভ করে নাও। আমি কিন্তু তোমাদের এই যে দাগানো পিডিএফটা এটা তোমাদের দিয়ে দিব, প্রোভাইড করে দিব, কোনো সমস্যা নাই। যারা নোট করতে পারো নাই, আমার পেজের সঙ্গে তাল মিলিয়ে তারা পরবর্তী নোট করতে পারবা। ওকে, ক্লিয়ার? না না, নেট আছে, ঠিক আছে, নেট আছে। ওকে, ফাইন, ভেরি গুড। হ্যাঁ, এখন দেখো, অনেকে প্রশ্ন হইতে পারে যে আসলে বাংলার তাইলে একজন প্রথম গভর্নর কিভাবে একজন ইংরেজ হলো? দেখো, 1947 সাল যখন ভারত আর পাকিস্তান, মানে ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন রাষ্ট্র হলো, তখন ইংরেজরা তো চাবে তাদের উপর কিছুটা কর্তৃত্ব আরোপ করতে। তো তারা সেই অধিকার থেকে দেখা যায় প্রথম দিকে গভর্নররা ছিল হচ্ছে ইংরেজ। সেটা ভারতেও, আবার হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানেও গভর্নররা কিন্তু ইংরেজ ছিল। বুঝতে পারছো? এটা ছিল তাদের একটা কর্তৃত্ব প্রকাশের ভাষা। তারা একটা কর্তৃত্ব বজায় রাখছিল ক্ষমতার উপর, পাওয়ারের উপর। ওকে, এই জন্য তাহলে আমরা এই কয়েকটা জিনিস খুব সুন্দর মতো মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা বলি, এখন এরপরে আমরা পরের প্রশ্নে যাই। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান। ওকে, ফাইন। এবার তোমার পরীক্ষায় আরো অনেকগুলো প্রশ্ন আসবে। যদি বলে জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, অ্যান্সার হবে কি? সৈয়দ মইনুল হোসেন। সৈয়দ মইনুল হোসেন। ওকে, এবার তুমি পরীক্ষায় প্রশ্ন আসলো যে মোদের গরব নামে একটা ভাস্কর্য আছে। মোদের গরব ভাস্কর্যটা কেন বানানো হয়েছিল? বাংলা ভাষার শ্রদ্ধায়, বাংলা ভাষাকে সম্মান জানিয়ে। তো এই মোদের গরব ভাস্কর্যটা কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে অবস্থিত। এবং এই মোদের গরব ভাস্কর্যের ভাস্কর কে ছিল? অখিল পাল। কে ছিল? অখিল পাল ছিল। ওকে, এরপরে আরো কয়েকটা দেখো। যদি তোমাকে বলা হয় যে অমর একুশে ভাস্কর্য, খেয়াল করো, অমর একুশে ভাস্কর্য এটা কোথায়? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ভাস্কর্য আছে, এটার নির্মাতাকে? জাহানারা পারভীন। অমর একুশে ভাস্কর্যের নির্মাতাকে? জাহানারা পারভীন। অমর একুশে ভাস্কর্যের নির্মাতাকে? জাহানারা পারভীন। লাস্ট ওয়ান, জননী ও গর্বিত বর্ণমালা। জননী ও গর্বিত বর্ণমালা এটা কোথায় অবস্থিত? পরিবাগে অবস্থিত। ঢাকায় আছে পরিবাগ। ঢাকায় শাহবাগের ঠিক পরেই আছে পরিবাগ। ওকে, তাহলে ঢাকায় শাহবাগের ঠিক পরেই হচ্ছে পরিবাগ। ভাই বলছে ভাই আরটিডিএস এর বইয়ে চৌধুরী খালিকুজ্জামান। হ্যাঁ, এটা একটু সলভ, এটা একটু কারেকশন হবে। এটা হবে ফ্রেডরিক চার্লস বোর্নি হবে অ্যান্সার। ঠিক আছে, ফ্রেডরিক চার্লস বোর্নি হবে হচ্ছে অ্যান্সার। তাহলে জননী এবং গর্বিত বর্ণমালা, ওকে, বুঝতে পারলাম জিনিসটা? তাহলে জননী এবং গর্বিত বর্ণমালা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পরিবাগে অবস্থিত। তাহলে অমর একুশে ভাস্কর্য বাংলা একাডেমিতে অবস্থিত, এটা হচ্ছে জাহানারা পারভীন। তারপর মোদের গরব ভাস্কর্য বাংলা একাডেমিতে অবস্থিত, এটার ভাস্কর হচ্ছেন অখিল পাল। জাতীয় স্মৃতিসৌধের ভাস্করকে? সৈয়দ কি? সৈয়দ মইনুল হোসেন। আর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। ক্লিয়ার? বুঝতে পারলাম জিনিসগুলা? খুবই ইম্পর্টেন্ট। এবার আসি, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় স্থাপিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খেয়াল করি আমরা। যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, তখন অ্যান্সার হবে কিন্তু যুক্তরাজ্য, ইউকেতে, ওল্ড হ্যাম। ওল্ড হ্যাম। এবার তোমাকে বলল হচ্ছে প্রথম মুসলিম দেশে, প্রথম কোন মুসলিম দেশে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে ওমানে। তাহলে দেখো, যদি বলা হয় বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, অ্যান্সার হবে যদি বলা হয় প্রথম কোন মুসলিম দেশে বাংলা মানে শহীদ মিনার স্থাপিত হয়েছে, তখন অ্যান্সার হবে ওমানে। এবার তোমাকে প্রশ্ন করলো প্রথম
সরকারি অর্থায়নে, প্রথম সরকারি অর্থায়নে, প্রথম সরকারি অর্থায়ন অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? তখন অ্যান্সার হবে জাপানের টোকিওতে। তাহলে একই প্রশ্ন যদি বলতো সরকারি অর্থায়নে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, তখন অ্যান্সার হবে হচ্ছে জাপানের টোকিওতে। এই জন্যই প্রশ্ন সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত দেখবা তোমার ফ্লুয়েন্সি বাড়তেছে, ঠিক আছে? তত বেশি দেখবা হচ্ছে তুমি জিনিসপত্র মনে রাখতে পারতেছো। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই তিনটা মুখস্থ হলো কিনা আমাকে বলো, এই জিনিস তিনটা মুখস্থ হলো কিনা আমাকে বলো দ্রুত। এই জিনিসগুলো আমাদের মুখস্থ হলো কিনা বলো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা যাই। তাহলে আমরা একটু র্যাপিড ফায়ার নিয়ে নিই, 2টা মিনিট লাগবে আমাদের, 2 মিনিটে 4-5টা প্রশ্ন করে ফেলি। চলো, তাহলে আমি যদি বলি যে একটু আমাকে বলো চাঁপাই নবাবগঞ্জ বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? চাঁপাই নবাবগঞ্জ বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত বলো দ্রুত, কমেন্ট সেকশনে জানাও। চাঁপাই নবাবগঞ্জ বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? কোন জনপদের অন্তর্ভুক্ত? চাঁপাই নবাবগঞ্জ বাংলার কোন জনপদ? ভেরি গুড, সেটা হচ্ছে গৌড় জনপদের অন্তর্ভুক্ত। অস্থির। এবার তুমি আমাকে জানাও, যদি বলি যে জননী এবং গর্বিত বর্ণমালা এটার ভাস্করকে, জননী এবং গর্বিত বর্ণমালার ভাস্করকে, জননী এবং গর্বিত বর্ণমালার ভাস্করকে একটু বলো আমাকে, কে বলতে পারবা জননী এবং গর্বিত বর্ণমালার ভাস্করকে? ভেরি গুড, মৃণাল হক। এটা তো আগের স্লাইডে আমরা দেখছিলাম। ও সরি, দেয়া হয় নাই, এটা হবে হচ্ছে মৃণাল হক, মৃণাল হক। ওকে, জননী এবং গর্বিত বর্ণমালার ভাস্করকে, ভেরি গুড, মৃণাল হক। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে যদি আমি তোমাকে প্রশ্ন করলাম এরকম, মোদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মোদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা একটু কমেন্ট সেকশনে জানাও। মোদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? মোদের গরব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? দ্রুত একটু জানাও। ভেরি গুড, বাংলা একাডেমিতে অবস্থিত। এর পরের প্রশ্ন আমি তোমাদেরকে করি, যদি বলি যে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? তোমরা সংক্ষেপে কমেন্ট করো। বাংলা একাডেমি তুমি যদি বি দিয়া লেখো আমি বুঝে নিব তুমি বাংলা একাডেমি বুঝাইছো। ওকে, জাস্ট বি লিখবা, তাইলেই হবে, এত কষ্ট করার দরকার নাই ভাই। জায়গা মতো কষ্ট করব, যতটুকু কষ্ট করা ততটুকু করব। ভেরি গুড, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন খাজা নাজিমউদ্দিন। গণ অভ্যুত্থান দিবস কবে রে? গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি। চলো আমরা চলে যাই 1969 সালে। 1969 সালে আমরা জানি যে 20 জানুয়ারি সর্বপ্রথম শহীদ হলেন কিন্তু শহীদ আসাদ। এই শহীদ আসাদ শহীদ হওয়াকে স্মরণ করে একটা কবিতা আছে, যেই কবিতার নাম হচ্ছে আসাদের শার্ট। এবং এই আসাদের শার্ট, এই কবিতার কবিকে শামসুর রাহমান। শামসুর রাহমান, মনে থাকবে? তাহলে এক লাইনে একদম প্লেন কিন্তু উড়ে গেছে আকাশে। এবার দেখি 1969 সালের 24 জানুয়ারি এই দিন শহীদ হয়েছিল কিন্তু মতিউর। মতিউর ছিল নবকুমার ইনস্টিটিউটের ছাত্র। মতিউর কোথাকার ছাত্র ছিল? নবকুমার ইনস্টিটিউটের ছাত্র ছিল। সে শহীদ হলো 24 জানুয়ারি। এজন্য 24 জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস, আর 20 জানুয়ারিকে বলা হয় শহীদ আসাদ দিবস। শহীদ আসাদ দিবস। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তো ঢাকায় আইয়ুব খানের নামে একটা গেট ছিল, আইয়ুব গেট। তো আসাদ শহীদ হওয়ার পরে সেই গেটটার নামকরণ করা হয় আসাদ গেট। ওকে, এবার আসি 1969 সালের, মনে রাখবা 18ই ফেব্রুয়ারির কথা, খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ 18ই ফেব্রুয়ারিতে মারা গেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে, আমরা জানি যে তার নাম কি ছিল, শামসুজ্জোহা। শামসুজ্জোহা। তো শামসুজ্জোহাকে বলা হয় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। শামসুজ্জোহাকে কি বলা হয়? এই সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা রে, সাউন্ড তো শোনা যাচ্ছে,
একটু আমাকে বলো তো সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? ভেরি গুড, সাউন্ড ঠিক আছে তো, গুড, সমস্যা নাই রে, সাউন্ড ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী, মনে যেন থাকে। এবার আমরা একটু জুলাইতে চলে যাই। আমরা যদি জুলাইতে আসি, আমরা জানি যে 16ই জুলাই, এই 16ই জুলাই কিন্তু 16ই জুলাই কি, 16ই জুলাই হচ্ছে, আমরা এটাকে পালন করে থাকি কিন্তু জুলাই দিবস হিসেবে অথবা জুলাই শহীদ দিবস হিসেবে। জুলাই শহীদ দিবস হচ্ছে 16ই জুলাই। আর যদি বলা হয় 5 আগস্ট, 5 আগস্টকে আমরা বলে থাকি জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5 আগস্টকে আমরা বলে থাকি জুলাই গণ অভ্যুত্থান দিবস। আমরা জানি এটা হচ্ছে সরকারি ছুটি হিসেবে বর্তমানে অনুমোদিত, এবং 5 আগস্ট এটা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস। তাহলে পরীক্ষায় কিন্তু একটু বেড়াছাড়া লাগাই দিতে পারে, অপশনে থাকতে পারে কিন্তু 5 আগস্ট। তাহলে শুধু গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি, জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, 5 আগস্ট। এভাবেই প্যাচ লাগে, এভাবেই তুমি দেখবা মাত্র 0.25-এর জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হচ্ছে মিস হয়ে যায়, বুঝছো? কিন্তু আমাদের কিন্তু সেই দলে থাকতে হবে না। ওকে, আমরা কিন্তু সেই দলে থাকতে পারবো না। আমাদের মনে রাখতে হবে 0.25-এর জন্য আমার চান্স মিস হইতে পারে। এজন্য কখনো সহজ প্রশ্ন হচ্ছে ভুল করা যাবে না। এজন্য আমি যেই জিনিসগুলা পারি বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলেই আমি আমার উইকনেসের জায়গা বুঝতে পারবো। আমি যত বেশি প্রশ্ন সলভ করব তত বেশি আমরা কিন্তু আমাদের উইকনেসের জায়গাগুলো হচ্ছে বুঝতে পারবো। ক্লিয়ার? এজন্য প্রশ্ন সলভ ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রশ্ন সলভ করাটা, তারপর হচ্ছে এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করো ভাই, তোমার এডমিশন জার্নি শুরু হলো না, তোমার মনে হতে পারে যে তুমি নিজে শুধু একা এই স্বপ্নটা দেখতেছো। না, তোমার এখন এই একার কাঁধে তোমার বাবা মায়ের স্বপ্ন আছে, তোমার আত্মীয় স্বজনের স্বপ্ন আছে, অনেকের স্বপ্ন তোমার সাথে জড়িয়ে। সো নিজের রেসপন্সিবিলিটি তুমি ওই লেভেলে চিন্তা করে তারপর নিজেকে প্রিপেয়ার করতে থাকো, প্রস্তুত করতে থাকো। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে অনেকেই যারা আছো তোমাদের মধ্যে এমন অনেক বন্ধু আছে যারা কিন্তু খুব মানে দিন আনে দিন খায় এরকম একটা পরিবারের সন্তান, এবং তাদের ক্ষেত্রে 3 বেলা তারা ঠিকমতো ভাতও খেতে পারে না, কিংবা তাদের জামা কাপড়ও ঠিকমতো নাই। কিন্তু আমার বিশ্বাস যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তাদের মধ্যে বেশিরভাগই প্রিভিলেজড। তারা কিন্তু 3 বেলা দুমুঠো অন্তত ভাত খেতে পারতেছে, ঈদের দিনে নতুন জামা পরতে পারতেছে। কিন্তু তোমাদের মধ্যেই কিছু বন্ধু বান্ধব থাকবে যারা হচ্ছে এই কন্ডিশনে নাই, কিন্তু তারপরও তারা তোমাদের লেভেলে এসে স্বপ্ন দেখার চেষ্টা করতেছে। সো তুমি যখন এই প্রিভিলেজটা, এই সুবিধাটা পাচ্ছ, এটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং আল্লাহর কাছে হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে। আমরা প্রত্যেকবার এরকম কিছু গল্প শুনি, আরটিডিএস এর এরকম প্রত্যেকবার কিছু গল্প হয়। যেমন আরটিডিএস এ কিন্তু 2024-25 সেশনে সারা বাংলাদেশে সেকেন্ড টাইমার একজন ফার্স্ট হয়েছিল, মানে সবচেয়ে ভালো একজন সেকেন্ড টাইমের রেজাল্ট সে ছিল তোমাদের সাফা আপু। সাফা আপু প্রথম মানে ফার্স্ট টাইমে কিন্তু মাত্র 55 পাইছিল। সে যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিল, সেকেন্ড টাইম পরীক্ষায় সে 32তম হয়ে ঢাকা মেডিকেলে সে চান্স পাইল। ওকে, 2025-26-এর কথা বলি। 2025-26-এর কথা যদি আমি তোমাকে বলি, রাতুলুরের কথা বলি। রাতুলুর প্রথমবারে কিন্তু সে মাত্র পাইছিল 41 মেডিকেল ভর্তি পরীক্ষায়। সেকেন্ড টাইম যখন সে পরীক্ষা দিল তখন তার মার্কস হয়ে গেল 84। তো প্রত্যেকটা সেকেন্ড টাইমারের গল্প আলাদা, প্রত্যেকটা সেকেন্ড টাইমারের জীবনে স্ট্রাগল আলাদা। তারা হচ্ছে অন্য লেভেলের স্ট্রাগল করে চান্স পাইছে। ফার্স্ট টাইমার, তোমরা এই কষ্টটা যেন তোমাদের ভোগ করতে না হয়, এজন্য এখন থেকে এইচএসসি 26 খুব ভালো করে সিরিয়াস হয়ে যাও। 3 মাস পরে যখন তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিয়ে নিজের রোল নাম্বারটা সার্চ করবা, তখন যেন একটা কলেজ তোমার নামে অ্যালোটেড থাকে, যেন সেখানে লেখা থাকে ঢাকা মেডিকেল কলেজ। তুমি জাস্ট ওই মেমোরিটা মাথায় আনার চেষ্টা করো, কতটা ভালো লাগবে তোমার ওই মোমেন্টে। আশেপাশের মানুষের জন্য এগুলো হচ্ছে স্বপ্ন। তুমি স্বপ্নটা দেখা শুরু করছো, এটাকে খুব ভালো মতো দেখতে থাকো। এটাকে মানে তোমার স্বপ্নটা যেন হারাই না যায়, এটাকে হারাই যেতে দিও না। ঠিক আছে? বুঝতে পারছি? ইনশাল্লাহ আমরা পারবো। আর এইচএসসি 27 তোমরা যারা আছো একাডেমিকের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, এডমিশনের জন্য আমরা তো আছি। ওকে, আমরা পারবো না সবাই ইনশাল্লাহ? সবাই কমেন্টে ইনশাল্লাহ বলো। ঠিক আছে? সবাই কমেন্টে আল্লাহর নাম নিয়ে আমরা মানে কমেন্ট করি, ইনশাল্লাহ বলি বারবার কমেন্টের মধ্যে, নিজেরা মনে মনে ইনশাল্লাহ বলতে থাকি, কারণ আমাদের এটা করতে হবে ভাই, এটা করতে হবে।
সৃষ্টিকর্তার ইচ্ছা যদি থাকে, আল্লাহর ইচ্ছা যদি থাকে, তুমি যদি একটু ভালো করে পরিশ্রম করো, একটু স্ট্র্যাটেজিক্যালি আরটিডিএস এর সঙ্গে গাইডলাইন সহকারে তুমি যদি পরিশ্রম করো, সব কিছু সম্ভব ইনশাল্লাহ। ওকে, কোনো টেনশন নাই। এবার আমরা আসি আসাদের ষাট কবিতার এই রচয়িতাকে আমরা জানি, এটা রচয়িতা হচ্ছেন শামসুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয়? ওকে ফাইন, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, যদি বলা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়, তখন অ্যান্সার হবে কিন্তু 10 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971। যদি বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র কবে পাঠ করা হয়, তখন অ্যান্সার হবে কিন্তু 17 এপ্রিল 1971। আর তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়, যদি বলে গৃহীত হয় তখন অ্যান্সার হবে 10 এপ্রিল। যদি বলা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে থেকে জারি করা হয়, তখন অ্যান্সার হবে 26 মার্চ 1971। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই এটা কিভাবে হলো? দেখো, স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছে 10 এপ্রিল, খুবই ভালো কথা। আমরা জানি 10 এপ্রিল কিন্তু প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার গঠন হয়েছিল। তারা 17 এপ্রিল শপথ পাঠ করলো। পাঠ তার মানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ কবে হয়েছে? 17 এপ্রিল। এখন যখন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হলো 26 মার্চের প্রথম প্রহরে, 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা হলো। তো এই স্বাধীনতার ঘোষণা হওয়ার পরে বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র। ওকে, তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের কিন্তু একটা সংবিধান থাকা উচিত। তখন তো আমাদের কোনো সংবিধান নাই, তখন এই স্বাধীনতার ঘোষণাপত্রই ছিল বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান অনুসারে ধরা হয়েছে যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এজন্য যদি বলা হয় জারি করা হয় কবে থেকে, তখন অ্যান্সার হবে 26 মার্চ। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা? ইতিহাস খুবই মজার একটা জিনিস। ইতিহাস কিন্তু পাতিহাস নয়, ইতিহাস কিন্তু মজার একটা জিনিস, মনে থাকবে। কারণ ইতিহাসের মধ্যে, ইতিহাসটা আমরা যদি বুঝে বুঝে পড়ি, সাধারণ জ্ঞানটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। একটু বুঝে বুঝে পড়ি আমরা, এত বেশি মুখস্থ করার দরকার নেই। ওকে, তাহলে দেখবা সহজ লাগতেছে। ক্রিস্টাল ক্লিয়ার, ইনশাল্লাহ পারবো আমরা। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে কবে গৃহীত হয়, 10 এপ্রিল। এবার আসি বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র কে পাঠ করছেন, এটা অ্যান্সার হবে অধ্যাপক ইউসুফ আলী। আমরা একটু মনে রাখবো। এবার দেখি সেক্টর এবং সেক্টর কমান্ডার। সেক্টর নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে, তাই না? তাহলে একটু খেয়াল করি। আবার আমি সেই মানচিত্র আঁকবো, বিখ্যাত লিওনার্দো দা সাদি এর মানচিত্র। ওকে, এটা একটু বেশি খারাপ হয়ে গেছে, একটু ভালো করে দিই। এটা হচ্ছে সিলেট, এখন আঁকছি চট্টগ্রাম, তোমাদের পছন্দের চট্টগ্রাম। একবার চাপাই নবাবগঞ্জ, সরি কি আঁকলাম এটা, কি ভুলভাল আঁকতেছি, এই একটু ভালো করে আঁকিন। এই হচ্ছে চাপাই নবাবগঞ্জ, এই খুলনা বরিশাল। ওকে, সব আমরা কাভার করলাম। আমরা জানি উপরের দিক হচ্ছে উত্তর। এবার আজকে আমরা সেক্টরটা এমনভাবে পড়বো, এভাবে কেউ সেক্টর পড়ো নাই আশা করি। আজকের পরে সেক্টর থেকে আর কোনো প্রশ্ন আসলে তোমার ভুল হবে না। প্রথম সেক্টর ছিল 1 নাম্বার সেক্টর, এবং এই 1 নাম্বার সেক্টরের মধ্যে কোনটা কোনটা ছিল খেয়াল করো, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। এবার 1 থেকে লাফ দিয়ে তুমি 2 নাম্বারে চলে আসো। তাহলে 2 নাম্বার সেক্টরে কারা কারা থাকবে? 2 নাম্বার সেক্টরে থাকবে হচ্ছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আখাউড়া, তারপরে হচ্ছে ভৈরব। ক্লিয়ার? ওকে, 2 নাম্বার সেক্টর। এবার 2 নাম্বার সেক্টর থেকে তুমি একটু লাফ দিয়ে 3 নাম্বার সেক্টরে চলে যাও। 3 নাম্বার সেক্টরে হচ্ছে হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ। ওকে, 3 নাম্বার থেকে তুমি চলে যাও হচ্ছে 4 নাম্বারে। সিকোয়েন্সটা খেয়াল করছো? যখন তুমি 4-এ চলে যাবা, 4 হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল, 4 হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল। ওকে, 4 থেকে এবার তুমি চলে যাও হচ্ছে 5 নাম্বারে। 5 হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল। 5 কি? 5 হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, কারণ এদিক তো আমাদের সিলেটের পশ্চিমাঞ্চল। একটু ভুল হয়ে গেছে আসলে, 5 হবে একটু এদিকে, মানে একটু এদিকে হবে, পশ্চিমের দিকে হবে আর কি। ওকে, তারপর 5 থেকে তুমি লাফ দিয়ে চলে যাও হচ্ছে 6 নাম্বারে। তাহলে 6 নাম্বার সেক্টরে ছিল, মনে রাখবো হচ্ছে রংপুর, রংপুর।
6 থেকে তুমি আসো হচ্ছে 7 নাম্বারে, তাহলে 7 নাম্বারে কারা কারা? 7 নাম্বারে আসবে হচ্ছে রাজশাহী, তারপরে ছিল দিনাজপুর, বগুড়া, এই এলাকাগুলা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া এগুলা। 7 থেকে তুমি চলে আসো 8 নাম্বারে। 8 নাম্বার সেক্টরে কারা কারা আসতাইলে? যশোর, কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, তারপর ছিল মেহেরপুর। 8 নাম্বার থেকে তুমি চলে আসো নিচে 9 নাম্বারে, তাহলে 9 নাম্বারে কারা কারা থাকবে? খুলনা, তারপরে থাকবে বরিশাল এবং সুন্দরবন। আর লাস্টে হচ্ছে আমাদের মনে রাখবো 10 নাম্বার সেক্টর, এটা আসলে নৌ সেক্টর। 10 নাম্বার সেক্টর হচ্ছে নৌ সেক্টর। এগুলা কিন্তু কি, হ্যাঁ 5 নাম্বার হচ্ছে দক্ষিণ পশ্চিম, আসলে 5 নাম্বারটা বলে সিলেটের পশ্চিমাঞ্চল বলা হয়, দক্ষিণ পশ্চিমটা ওভাবে বলা হয় না। 5 নাম্বার হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চল, আর 4 নাম্বারটা হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল। এভাবে পরীক্ষায় আসে, এভাবেই সেক্টরগুলো ছিল। আর মাঝখানে এদিকে উপরের দিকে আছে 11 নাম্বার সেক্টর। আমার মানুষেরা গান গায়, মাইমেনসিং এবং ছিল হচ্ছে টাঙ্গাইল। তাহলে এবার তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে কে কোন সেক্টর থেকে আসো। 1 নাম্বার সেক্টরে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, 2 নাম্বারে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, ভৈরব, উপরে উঠলাম 3 নাম্বারে হবিগঞ্জ আর কিশোরগঞ্জ, 4 নাম্বারে সিলেটের পূর্বাঞ্চল, 5 নাম্বারে হচ্ছে পশ্চিমাঞ্চল, 6 নাম্বারে হচ্ছে রংপুর, 7 নাম্বারে রাজশাহী, দিনাজপুর, বগুড়া, 8 নাম্বারে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, 9 নাম্বারে খুলনা, বরিশাল, সুন্দরবন, 10 নাম্বার তো নৌ সেক্টর, আর 11 নাম্বার হচ্ছে ময়মনসিংহ এবং হচ্ছে টাঙ্গাইল। হ্যাঁ কুমিল্লা হচ্ছে সেক্টর, কুমিল্লা কিন্তু সেক্টর 1-এও পড়ছে কিছু, সেক্টর 2-এও পড়ছে কিছু, কিছুটা চট্টগ্রামের আন্ডারে ছিল তো এই জন্য। তবে বেশিরভাগ খুব সম্ভবত 1 নাম্বার সেক্টরের আওতায় ছিল। ওকে, এভাবে কুমিল্লা আসে না, একটু কনফিউজিং এটা, এজন্য যেগুলো বলছি সেগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষায় পেয়ে যাবা। ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা আমাকে জানাও কমেন্ট সেকশনে। এই কারা কারা আসিস, কারা কারা আসো, একটু দ্রুত একটু অ্যাটেন্ডেন্স দাও। কিভাবে অ্যাটেন্ডেন্স দিবা? আছি রে ভাই আসি, ঠিক আছে। আসো কিনা, নাকি ঘুমাই গেছো ভাই? সাধারণ জ্ঞানের বোরিং ক্লাসে ঘুমিয়ে গেছো কিনা একটু আমাকে জানাও, আর না হলে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। সবাই হচ্ছে একটু ভালোবাসা ছড়িয়ে দাও সবার মধ্যে, লাভ রিয়েক্ট দিয়ে দাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ওকে, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা 1 ঘন্টা 6 মিনিট ধরে ক্লাস করছি, অনেক সময় হয়ে গেছে না, তাই না? কারো কি খুব বেশি বোরিং লাগতেছে ক্লাসটা? হ্যাঁ, কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? একটু বলো তো কি অবস্থা তোমাদের। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা সেক্টর পড়লাম, এবার আমরা সেক্টর কমান্ডার পড়বো। আরে ভাই কি বললেন এটা, সেক্টর কমান্ডার কেমন মনে রাখে? আমরা কিভাবে মনে রাখবো খেয়াল করো, দেখো 1 নাম্বার সেক্টর আমরা মনে রাখবো যে এই 1 নাম্বার সেক্টরের, এই 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে 0। 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে 0 মনে রাখবো। তাহলে জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম, শেষ। তাহলে কিভাবে মনে রাখবো? 0 দিয়ে মনে রাখবো। এটা হচ্ছে 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার। 2 নাম্বার সেক্টর, এর মধ্যে ঢাকা আছে, ঢাকায় যদি আমি মিনমিন করে কাউকে ডাকি হবে? তাকে হাক দিয়ে ডাকতে হবে। তাহলে 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে হা খা, হাতে মনে রাখবো হচ্ছে আমরা হামিদুর রহমান, হামিদুর রহমান, আর খাতে মনে রাখবো হচ্ছে কি খালেদ মোশাররফ, খালেদ মোশাররফ। ক্লিয়ার? আচ্ছা 2 নাম্বার গেল। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার মনে রাখবা হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে মনে রাখবা শফিউল্লাহ। 3 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে শফিউল্লাহ। আমরা একটা মুখস্থ করলাম এখন পর্যন্ত। মনে রাখবা 4 হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল, চতে 4, চতে সিআর দত্ত। ওকে, চতে 4, চতে হচ্ছে সিআর দত্ত। এবার আসি 5 নাম্বারে। 5 নাম্বারে মনে রাখবো হচ্ছে সিলেটের পশ্চিমাঞ্চলে ছিল মীর শওকত আলী। ওকে, মীর শওকত আলী। এবার আসবো হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বারে আমাদের কিংবদন্তি একজন ক্রিকেটারের নাম আমরা মনে রাখবো, যে ছক্কা মারতো কিন্তু ছক্কাটা মারতো বাউন্ডারির মধ্যে, ক্যাচ হয়ে যাইতো, তার নাম বাশার, ছক্কা বাশার। তাহলে বাশার তিনি ছিলেন 6 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার, ছক্কা বাশার।
এরপরে আমরা মনে রাখবো হচ্ছে 8 নাম্বার সেক্টর। 8 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কারা? মনে রাখবো হচ্ছে ওসমান আর হচ্ছে মঞ্জুর। ওসমান আর হচ্ছে মঞ্জুর, এই দুইটা নাম আমরা একটু মনে রাখবো। 8 নাম্বার সেক্টর। তাহলে 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান, রফিকুল ইসলাম। 2 নাম্বারে কারা কারা? 2 নাম্বারে কারা কারা? 2 নাম্বারে হচ্ছে হাখা, তাহলে খালেদ মোশাররফ। 3 নাম্বারে হচ্ছেন শফিউল্লাহ। 4 নাম্বারে হচ্ছে সিআর দত্ত। 5 নাম্বার মীর শওকত আলী। ওকে। 6 নাম্বারে ছক্কা বাসার। আর 8 নাম্বারে ওসমান এবং হচ্ছে মঞ্জুর। ওসমান এবং মঞ্জুর। একটু কষ্ট হইলেও আমরা শেষ পর্যন্ত ক্লাসে থাকি, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবা ক্লাসটা শেষে একটা আলাদা তৃপ্তি কাজ করবে। ওই হ্যাঁ, 2 নাম্বারে হচ্ছে আমি কি বলছি, হাখা। ও সরি, এখানে হামিদুর বলতেছি, হামিদুর না, এটা হবে হায়দার। সরি, এটা একটু কারেকশন করে নাও, এটা হবে হচ্ছে হায়দার। হামিদুর বলে ফেলছি, এটা হচ্ছে হায়দার। অনেকটা হয়ে গেছে কি, ধরো তুমি একটা নেমোনিক মনে রাখছো যে অজগর সাপ চলিয়া যাইতেছে। এখন কথা হচ্ছে নেমোনিকটা তুমি অনেকদিন ধরো প্র্যাকটিস করো নাই, এটা হচ্ছে আমার স্লিপ অফ টঙ্গু আসলে, বুঝছো? কিন্তু তোমাদের ক্ষেত্রে যেটা হয় যে তোমার নেমোনিকটা ভালো মতো প্র্যাকটিস করো না, তো পরীক্ষার সময় অজগর সাপ হাঁটিয়া যাইতেছে, চলিয়া যাইতেছে, খালি এইটাই মনে পড়ে একটা অজগর সাপ চলেই যাইতেছে, কিন্তু এটা দিয়ে তুমি কি মনে রাখছো সেটা আর শেষ পর্যন্ত মনে পড়ে না। তো এই জন্য আমাদের নেমোনিকগুলো বারবার হচ্ছে রিভিশন দিতে হবে। আমি এটার জন্য সরি, এটা হচ্ছে একটু স্লিপ অফ টঙ্গু আসলে। ওকে, এখন স্লিপ অফ টঙ্গু মানে কি তোমরা ভালো জানো আশা করি। ওকে ফাইন, আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, ঠিক আছে? তোমাদেরকে আর অল্প কিছুক্ষণ পরে এই সাদি ভাইয়ের বকবকানি আর সহ্য করতে হবে না, কোনো সমস্যা নাই। এর চেয়ে আমরা 10-15 মিনিট একটু টাইট হয়ে বসে থাকি। ওকে, একটু ক্লাসটা শেষ করি আমরা, চলো। এরপরে আমরা দেখব কি, এবার দেখো বীরশ্রেষ্ঠ নিয়ে আমরা একটু পড়াশোনা করি, এটাই হচ্ছে আমাদের আজকে। এরপরে আরেকটা স্লাইড আছে, আমি এই প্রশ্নটা আর আরেকটা প্রশ্ন, এই দুইটা হচ্ছে তোমাদের সলভ করাবো এখন, খেয়াল করো। তাহলে বীরশ্রেষ্ঠদের ব্যাপারটা আমাদের পড়তে হবে। কার কার বীরশ্রেষ্ঠ মনে থাকে না? আমি জানি যে অনেকেরই সমস্যা কিন্তু বীরশ্রেষ্ঠ নিয়ে, তাই না? তো এটার জন্য আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি জিনিসটা। ওকে ওকে ফাইন, তাহলে মনে রাখবো আমাদের বীরশ্রেষ্ঠ কয়জন? বীরশ্রেষ্ঠ কিন্তু 7 জন, তাই না? বীরশ্রেষ্ঠ হচ্ছেন 7 জন। ওকে, তাহলে আমরা মনে রাখবো বীরশ্রেষ্ঠদের মনে রাখা নেমোনিক হচ্ছে মু ম ম নু হা রুম। ওকে, এখন মুতে কি? মুতে হচ্ছে মুন্সি আব্দুর রউফ। মুমো মনু হারুম, সবাই নেমোনিকটা একবার কমেন্ট সেকশনে জানাও। মুমো মনু হারুম, মুমো মনু হারুম। ওকে, আচ্ছা আমার নাম আসলে সাদিক ভাই না, আমি হচ্ছে সাদি, SADI, শেখ সাদি মোহাম্মদ। ওকে, সাদিক না অ্যাকচুয়ালি। তো মুন্সি আব্দুর রউফ, মুন্সি আব্দুর রউফ। মোতে হচ্ছে মনে রাখবা মোস্তফা কামাল, মোস্তফা কামাল। ওকে, মতে মনে রাখবা কি? মতিউর রহমান, মতিউর রহমান। নুতে হচ্ছে কি? নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ। হাতে হচ্ছে হামিদুর রহমান, হাতে হচ্ছে হামিদুর রহমান। রুতে হচ্ছে রুহুল আমিন, রুহুল আমিন। আর মতে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে আমরা দেখলাম হচ্ছে বীরশ্রেষ্ঠদের নামগুলো আমরা একটু দেখলাম। মুন্সি আব্দুর রউফ, তারপর হচ্ছে মোস্তফা কামাল। তোমাদের ইংরেজি বস মইনুল ভাই চলে এসেছে। মইনুল ভাই কিছু বলো ওদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। ওরা কিন্তু সবাই ক্লাস করতেছে, 25, 26, 27, 28 থেকে অসাধারণ আছে। অসাধারণ। মানে আমরা হচ্ছে সবসময় বলি যে মানে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় যতটা না পড়া তার চাইতে বড় হচ্ছে টেকনিক। এই জিকে তোমাদের একটা ভয়ের নাম, আর সাদি ভাইকে যখন দেখবা তখনই তোমরা মনে করবা যে কি জিকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ এই যে দেখো এই টপিকটা তুমি চিন্তা করো যে এই মুক্তিযুদ্ধের যে সেক্টর কমান্ডার, সেক্টর, তারপর হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ, এইগুলা তুমি মুখস্থ করতে গেলে তুমি মানে কোনো কুল কিনারা খুঁজে পাবে। আজকে পড়বা, কালকে সকালে ঘুম থেকে উঠে সব একদম ফ্রেশ মস্তিষ্কে সব ভুলে যাবা। বাট যে ওয়েতে পড়তেছো এই ওয়েতে পড়লে তোমার আজকে পড়লা, জাস্ট একটা সময় রিভিশন দিবা, ইনশাল্লাহ এই দেখো সুন্দরভাবে একদম পয়েন্ট আকারে সব কিছু ধরে ধরে ইনশাল্লাহ মনে থাকবে। একটা জিনিস মনে রাখো যে
মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 70 নাম্বার, এর পাশাপাশি তোমাকে 30 নাম্বার একটা কমপ্লিট প্রিপারেশন রাখতে হবে। জাস্ট সাদি ভাইয়ের ক্লাসগুলো জিকের জন্য করো, আর ইংরেজির ক্লাসগুলো তো অনেকেই ক্লাসে থাকো, আমিও মাত্র একটা সেকেন্ড টাইমার ব্যাচে ক্লাস শেষ করে আসলাম। আগামী সপ্তাহেই কিন্তু তোমাদের সাথে, এই সপ্তাহেই তোমাদের সাথে, আগামী সপ্তাহে মনে রাখো 13 তারিখ তোমাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। তো সেই ক্লাসেই বিস্তারিত কথা হবে, আমি ক্লাসে আর ইন্টারাপ্ট না করি। সবার জন্য যারাই আছো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো করো। যারা 26 ব্যাচ আছো, সামনে গুরুত্বপূর্ণ 3-4টা মাস, খুব সিনসিয়ারলি এই সময়টা কাজে লাগিও। 27 ব্যাচ হাফ ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ, সেকেন্ড টাইম, খুবই ইম্পর্টেন্ট সময়। আর 25 তোমরা তো সেকেন্ড টাইম, আর শেষ যুদ্ধটা তোমরা লড়তেছো, এই যুদ্ধটা যেন বিজয়ীর বেশে তোমরা শেষ করতে পারো ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকো। ইংলিশের টপিক হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কি কি প্রশ্ন আসে, কোথা থেকে পড়বা, কিভাবে এখন থেকে প্রস্তুতি নিবা, সেটা আমি গুছিয়ে বলে দেব। জাস্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। আগামী 13 তারিখ ঠিক এই রাত 9টায় সবাই থাকবা, বন্ধুদেরকে নিয়ে থাকবা, এবং এটা মার্ক ডেটটা উল্লেখ করে। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মইনুল। আরটিডিএস এ মইনুলের ক্লাস কারা কারা করছো? মইনুল স্যারের ক্লাস তারা একটু জানো, মইনুল ভাইয়ের ক্লাসটা কেমন, বাকিরা জানুক যে কিরকম ক্লাস হয় আরটিডিএস এ। সবার সাথে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, ফ্রি ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে আমরা দেখলাম যে আমাদের বিশ্লেষণের নামগুলো আমরা প্রথমে মুখস্থ করলাম মুমামনু হারুন দিয়ে। ওকে ফাইন। এবার আমরা দেখব যে তারা কোন সেক্টরে ছিলেন, এটা আমাদের এখন দেখার বিষয়, যে তারা কোন সেক্টরে যুদ্ধ করছেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রায় প্রতিবার এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রায় প্রতিবার প্রশ্ন আসে। বুঝতে পারছো? তাহলে দেখি আমরা, তাহলে 1 2 0 8 4 10 7, এই ইহজীবনে তোমরা অনেক মোবাইল নাম্বার হয়তো বা মুখস্থ করছো, তো আজকে এই নাম্বারটা তোমরা মুখস্থ করো। 1 2 0 8 4 10 7, শেষ, তোমার নেমনিক হয়ে গেল। তাহলে মুমমনু হারুম তারা কোন সেক্টরে যুদ্ধ করছেন? 1 2 0 8 4 10 7। ওকে, এবার আমরা একটু আসি। এবার পরীক্ষায় অনেক সময় আসে যে তারা কত তারিখে শহীদ হন, কত তারিখে তারা শহীদ হন। ওকে, শহীদ হন কত তারিখে, খেয়াল করি আমরা। প্রথম শহীদ হচ্ছেন মুন্সি আব্দুর রউফ, সর্বশেষ শহীদকে, সর্বশেষ শহীদ হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আর সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠকে? প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সর্বশেষ শহীদ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, আর সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠকে সিপাহী হামিদুর রহমান। মনে থাকবে, আমরা একটু পরে পড়বো তাদের পদবি কি ছিল। এবার আসি, এটা কিভাবে মনে রাখবো, এটা একটু ট্রিকি। কিভাবে মনে রাখবো আমরা? প্রথমে যাব হচ্ছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে দুইটা ডেট, একটা হচ্ছে 8 তারিখ আর একটা হচ্ছে 18 এপ্রিল। তাহলে 8 এপ্রিল 18 এপ্রিল, 8 এপ্রিল মারা গেলেন কে, শহীদ হলেন কে? মুন্সি আব্দুর রউফ। আর 18 এপ্রিলে মোস্তফা কামাল শহীদ হলেন। ওকে, মতিউর রহমান তিনি আসলে কোনো সেক্টরের মধ্যে যুদ্ধ করেন নাই, তিনি আসলে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে জন্য একটা বিমান তিনি নিয়ে আসার চেষ্টা করছিলেন পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে, কিন্তু সেখানেই তার বিমানটা হচ্ছে বিধ্বস্ত করা হয় এবং তিনি পাকিস্তানে শহীদ হন। মতিউর রহমান এপ্রিল মাসের পরে মে জুন জুলাই কিচ্ছু নাই, এরপরে আসবে হচ্ছে আগস্ট। কয় আগস্ট? 5 আগস্ট, মনে রাখা সহজ। জুলাই গণ অভ্যুত্থান দিবস, তাহলে মতিউর রহমান ওই দিনে শহীদ হলেন। এরপরে কোন মাস? আগস্টের পরে সেপ্টেম্বর মাস। সরি, এটা কি আগস্ট হবে? এটা কি 5 আগস্ট হবে না 20 আগস্ট হবে? বলো তো একটু যারা আছো, এটা কি 5 আগস্ট হবে? এটা মনে হয় 20 আগস্ট হবে, তাই না? এটা মনে হবে 20 আগস্টে। হ্যাঁ হ্যাঁ, এটা 20 আগস্ট হবে। আমি আবার একটু চেক করলাম, এটা হবে কি, এটা হবে হচ্ছে 20 আগস্ট। 20 আগস্ট। আগস্টের পরে আসবে হচ্ছে সেপ্টেম্বর। নূর মোহাম্মদ শেখ তিনি শহীদ হয়েছেন 5 সেপ্টেম্বরে। 5 সেপ্টেম্বরে। ওকে, 5 সেপ্টেম্বরে। এবার আসো 5 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরে মাস কি? অক্টোবর। তাহলে এখন আসবে হচ্ছে 28শে অক্টোবর। এখন এই 28টা আমার মনে থাকতো না, তো আমি কি করলাম, এখানে দেখো অক্টোবরের ট আছে না, ট দিয়ে মনে রাখবো হচ্ছে 28 অক্টোবর। একটু যেভাবে মনে থাকে কোনো না কোনোভাবে একটু লিঙ্ক দিয়ে আমরা যদি মনে রাখতে পারি। ওকে, ঠিক আছে।
এরপরে আমরা একটু খেয়াল করি, তাহলে নূর মোহাম্মদ শেখ 5 সেপ্টেম্বর, হামিদুর রহমান 28 অক্টোবর, আর লাস্টের দুইজন রুহুল আমিন তিনি 10 ডিসেম্বরে শহীদ হন, অন্যদিকে আরেকজন 14 ডিসেম্বর শহীদ হন, মহিউদ্দিন জাহাঙ্গীর। মনে থাকবে জিনিসটা? ওকে, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে আমরা এভাবে তাদের শহীদ কবে হইলেন তারা হচ্ছে দিবসটা আমরা মনে রাখলাম। তাহলে আমরা একটু র্যাপিড ফায়ার করে ফেলি এটা, যেন আর ভুল না হয়। তুমি বলো মোস্তফা কামাল মোস্তফা কামাল তিনি শহীদ হন কবে, কয় তারিখে? একটু আমরা প্র্যাকটিস করি। মোস্তফা কামাল তিনি কবে শহীদ হন, এটা একটু আমরা প্র্যাকটিস করি, চলো দ্রুত এই স্লাইডটা আমরা একটু প্র্যাকটিস করি। ভেরি গুড, 18 এপ্রিল। আচ্ছা, তারপরে আমরা বলি, এরপরে হচ্ছে এপ্রিলের পরে মে জুন জুলাইতে কিছু নাই। মতিউর রহমান তিনি শহীদ হলেন কবে, 20 আগস্টে। নূর মোহাম্মদ শেখ তিনি 5 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরের মাস অক্টোবর, ট দিয়ে আমরা একটু মনে রাখবো 28 অক্টোবর। আর বাকি দুইজন ডিসেম্বরে, 10 ডিসেম্বর আর হচ্ছে 14 ডিসেম্বর। শেষ, খেল খতম। এবার আসি, অনেকে সমাধি ক্ষেত্র পরীক্ষায় আসে, তাই না? এবার সমাধি ক্ষেত্র মনে রাখতে হবে তোমার কিন্তু এই সেক্টর দিয়ে। কিভাবে মনে রাখবো খেয়াল করো, কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো। মুন্সি আব্দুর রউফ তিনি কিন্তু 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, তাহলে তার সমাধিক্ষেত্র কোথায়? 1 নম্বর সেক্টরেই হবে। তাহলে পার্বত্য চট্টগ্রাম অথবা চট্টগ্রামে। মনে রাখবো পার্বত্য চট্টগ্রামে আছে 3টা জেলা, রাঙামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি। তাহলে রাঙামাটির নানিয়ার চরে কিন্তু আমাদের মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা মতিউর রহমান। মতিউর রহমান মনে রাখবা তার প্রথম সমাধিক্ষেত্র ছিল কিন্তু করাচিতে মাসরুর বিমান ঘাঁটিতে। এখন পরবর্তীতে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এখন যেসব বীরশ্রেষ্ঠ বাংলাদেশের বাইরে শহীদ হয়েছিলেন তাদের মরদেহ তো বাংলাদেশের বাইরে ছিল, তাদের বাইরে সমাধি ছিল। তো যখন বাংলাদেশে নিয়ে আসা হলো তখন তাদের সমাধি হয় কোথায়? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিক্ষেত্র কোথায়? শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ওকে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আচ্ছা নোট সাবমিশন কোথায় করবা? আমি জানি যে আমার সাথে সাথে সবাই নোট করছো, যারা নোট সাবমিট করবা ক্লাস রিভিউ দিবা, ইনশাল্লাহ টপ 5 RTDS এর প্রিমিয়াম টি শার্ট পাবা। তো নোট কোথায় সাবমিট করবা? একটা হচ্ছে রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর, রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর এই গ্রুপটায়, ডিএমসি স্টেশন গ্রুপে এবং হচ্ছে RTDS গ্রুপে। ক্লিয়ার? রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর, ডিএমসি স্টেশন এবং হচ্ছে RTDS গ্রুপে। এবার আসি আমরা নূর মোহাম্মদ শেখ। নূর মোহাম্মদ শেখ তার কিন্তু তিনি 8 নম্বর সেক্টরে ছিল। কারা কারা বলতে পারবো 8 নম্বর সেক্টরের আন্ডারে কোন কোন জেলা ছিল? যশোর, কুষ্টিয়া, মেহেরপুর। এজন্য তার সমাধিক্ষেত্র আমরা মনে রাখবো কোথায়? যশোরে। যশোর। শেষ। এরপরে দেখো হামিদুর রহমান তিনি 4 নম্বর সেক্টর, 4 নম্বর হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল না? এখন তিনি কিন্তু ত্রিপুরায় তার মরদেহ অথবা তিনি তার সমাধিস্থল আগে ছিল ত্রিপুরাতে, ভারতে। তো পরবর্তীতে তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হলো। তাহলে তার কবরস্থান কোথায়? অবশ্যই আগের মতোই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। ক্লিয়ার? হামিদুর রহমানও। এবার আসো রুহুল আমিন। রুহুল আমিন তিনি 10 নম্বর সেক্টরে ছিলেন। তাহলে 10 নম্বর সেক্টর মানে কি? খুলনা, বরিশাল, মানে নৌ সেক্টর ছিল 10 নম্বর। তো আমরা বলতে পারি কি খুলনা ছিল কাছাকাছি অবশ্যই। তাহলে তিনি দেখো এজন্য তার সমাধিস্থল কোথায়? রূপসা নদীর তীরে, খুলনায় রূপসা নদীর তীরে, খুলনায় রূপসা নদীর তীরে। ওকে, তার সমাধি। আর লাস্টে হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার মানে কি 7 নম্বর সেক্টরে, আমরা একটাই পড়ছিলাম 7 নম্বর সেক্টর, তাই না? তাহলে এটা ছিল কোথায়? এটা হবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এটা কোনটা হবে? তার সমাধিস্থল হবে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে, ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। ক্লিয়ার? কোথাও কোনো কনফিউশন কি আছে ভাই? একটু আমাকে জানাও, কোথাও কোনো কনফিউশন কি আছে ভাই, নাকি বীরশ্রেষ্ঠের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো? হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি। ভেরি গুড। ওকে, সবকিছু কি ক্লিয়ার হলো? বুঝতে পারছো?
কোনটা বলি নাই ভাই? 1 2 3 4, ও আচ্ছা 6টা হয়েছে না? মোস্তফা কামাল, দেখো মোস্তফা কামাল তিনি ছিলেন 2 নাম্বার সেক্টরে, তাই না? হ্যাঁ, তাহলে 2 নাম্বার সেক্টরে কি কি ছিল মনে রাখো? ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, ভৈরব। তাহলে তার সমাধিস্থল কোথায় হবে? আখাউড়াতে। খুব ইজি। এভাবে কি আগে পড়ছিলা? একটু জানাও তো কমেন্টে হ্যাঁ নাকি না, জাস্ট এটা বললেই হবে। ওকে, তাহলে আমরা এভাবে সেক্টর ধরে ধরে জিনিসটা মনে রাখবো, আমাদের কাছে অনেক ইজি হবে ব্যাপারটা। এবার আসো, কার কোন পদবিতে ছিল, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে। পরীক্ষায় কি প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসে কে সিপাহী ছিল অথবা কে ল্যান্স নায়েক ছিল, এখান থেকে প্রশ্ন আসে। মনে রাখবা, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। ল্যান্স নায়েক মানে হচ্ছে তিনি ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসে, ইপিআরে। তারপরে দেখো সিপাহী মোস্তফা কামাল। সিপাহী মানেই হচ্ছেন সেনাবাহিনী, তিনি কোথায় ছিলেন? তিনি ছিলেন হচ্ছেন সেনাবাহিনীতে। এটা তোমরা একটু পড়বা বাসায় বসে, আমি যেভাবে বললাম তুমি এই ভিডিওটা দরকার হলে 3-4 বার একটু দেখো। 3-4 বার দেখার পরে তুমি 3-4 বার পড়ো, খুব ইজি লাগবে ইনশাল্লাহ তোমার কাছে। জাস্ট ভরসা রাখো সাদি ভাইয়ের উপরে, আরটিডিএস এর উপরে। যেভাবে গাইডলাইন দিচ্ছে ভাইয়ারা, আরটিডিএস যেভাবে তোমাকে শেখাচ্ছে সেভাবে শেখো, জীবনটা সহজ হবে ইনশাল্লাহ, পরীক্ষা অনেক ভালো হবে। মতিউর রহমান, তিনি ছিলেন বিমান বাহিনীতে। মতিউর রহমান তিনি ছিলেন কিন্তু বিমান বাহিনীতে। নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ তিনি ছিলেন কিন্তু ল্যান্স নায়েক। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, তার মানে তিনিও ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। ওকে, তারপরে হামিদুর রহমান, দেখো হামিদুর রহমান হচ্ছেন সিপাহী হামিদুর রহমান। আমরা আগেই দেখছিলাম সিপাহী মানেই হচ্ছে সেনাবাহিনী। রুহুল আমিন তিনি ছিলেন নৌবাহিনীতে, স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। যেহেতু 10 নাম্বার সেক্টর নৌ সেক্টর, অর্থাৎ নৌবাহিনীতেই হবে। লাস্টে হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তো ক্যাপ্টেন যেহেতু ছিলেন অবশ্যই তিনি সেনাবাহিনীতে ছিলেন। ক্লিয়ার? তাহলে এজন্য বলা হয় যে সেনাবাহিনীর আছেন হচ্ছেন 3 জন, 2 জন হচ্ছেন ইপিআর এর, 1 জন বিমান বাহিনী, 1 জন নৌবাহিনী। ওকে, এজন্য এভাবে এটা হিসাব করা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এই জিনিসটা শেষ করে ফেললাম। এবার প্রশ্নটা অ্যান্সার দাও। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন, ভাইয়া স্লাইডের লিঙ্কটা অবশ্যই দিব ভাই, তোমাদের দিব না তো কাকে দিব? হ্যাঁ, এটা কি গুচ্ছিত সম্পদ হিসাবে রেখে দিব? না, আমি তোমাদের দিয়ে দিব স্লাইডটা, কোনো প্রবলেম নাই। ওকে, হ্যাঁ, কোথায় তাইলে? এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। ভেরি গুড। এবার তুমি আমাকে বলো, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি কোন সেক্টরে ছিলেন? কোন সেক্টরে তিনি যুদ্ধ করছেন? এটা বলো আমাকে দ্রুত। তো তুমি দেখবা যে জিনিসগুলো তোমার কাছে কঠিন লাগতো, যে জিনিসগুলো তুমি পারতা না, সেই জিনিসগুলো তুমি যখন পারবা তখন একটা আলাদা কনফিডেন্স কাজ করবে। তো আরটিডিএস এর ফাইনাল মেডিকেল ব্যাচে আমরা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা এমনভাবেই পড়াবো আমরা যেন তোমাদের পড়ার কষ্টটা না হয়। এভাবে আমরা তোমাদের পড়াবো, আসলে মেইন বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়াবো। ক্লাসের মধ্যে র্যাপিড ফায়ার হবে, যেন ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়। কনফিউজিং প্রশ্নগুলো এভাবে সলভ করানো হবে। জিকে ইংলিশ ক্লাসে আমরা জিকে ইংরেজি কিন্তু আমি দেখাইলাম না, মেইন বই ধরে ধরে আমরা পড়াবো। আরটিডিএস এর বইটাই মোর দেন এনাফ, সেটাই আমরা পড়াবো। ওকে, আর এরকম প্রশ্ন সলভ ক্লাস দেখবা বারবার তোমরা হচ্ছে ফ্রিতে আরটিডিএস থেকে পেয়ে যাচ্ছ। যারা আরটিডিএস আগে চিন্তা না, এখনই ফলো দিয়ে রাখো, ইউটিউবে সাবস্ক্রিপশন নিয়ে রাখো। ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করো রোড টু ডিএমস ইউটিউব চ্যানেলে, তারপর হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, আরটিডিএস এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ক্লিয়ার? তাহলে তুমি দেখবা অনেক ফ্রি ফ্রি কন্টেন্ট পাচ্ছ, বোনাস পাচ্ছ। আর আরটিডিএস ফাইনাল মেডিকেল ব্যাচে তুমি যদি যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমার বেস্ট প্রিপারেশনটা তোমাকে এনশিওর করা হবে। এবং আমি তোমাকে দেখাই, আমি বারবার প্র্যাকটিসের কথা বলি না, এই হচ্ছে আরটিডিএস এর প্র্যাকটিস বুক। এটা একটা সোনার খনি। কেন সোনার খনি বললাম? এখানে টোটাল 16টা বই আছে। তোমার মেইন বই শুধু পড়বা, মেইন বইয়ের বাইরে যা কিছু লাগবে তোমার, তোমার যত অনুশীলনী প্রশ্ন সলভ করা দরকার, তোমার যত প্র্যাকটিস এমসিকিউ করা দরকার, তোমার যত এক্সট্রা ইনফো দরকার, তোমার যত মডেল টেস্ট দেওয়া দরকার, সব কিছু এই 16 সেটের মধ্যে আছে। যারা ফাইনাল মেডিকেল ব্যাচে অ্যাড হয়ে যাবা তারা ডিসকাউন্টেড প্রাইসে এই 16 সেট ম্যাটেরিয়ালস নিতে পারবা। ওকে, আর যারা অ্যাড হবে না তাদের একটু বেশি মূল্য দিয়ে নিতে হবে, এই আর কি। ভাইয়া সাধারণ জ্ঞানের বইয়ের নামটা বলেন। সাধারণ জ্ঞানের বই হচ্ছে আরটিডিএস এর মেডিজিকে, আর হচ্ছে মেডিজিকে বাংলাদেশ, মেডিজিকে আন্তর্জাতিক। ওকে, ওকে ফাইন, ঠিক আছে ফাইন।
এরপরে হচ্ছে আমাদের এবার কোন সেক্টরে তিনি যুদ্ধ করছেন আমরা জানি, তিনি 7 নাম্বার সেক্টরে যুদ্ধ করছেন, এটা আমরা জানি। এবার বলো মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হয়েছেন লাস্ট, তুমি একটু বলো। আচ্ছা, তুমি যে কোনো কোর্স প্রাইস অথবা যে কোনো বইয়ের ম্যাটেরিয়ালসে তুমি প্রাইস জানতে চাও, তুমি rtdslive.com, তুমি গুগল ক্রোমে গিয়ে rtdslive.com একটু সার্চ দিবা, সেখানে সব কিছু ডিটেলসে পাবা। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 01724925752, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিয়ে রাখবা, তাহলে তোমরাও কোর্স ডিটেলস কিংবা ম্যাটেরিয়ালস ডিটেলস এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা পেয়ে যাবা কন্ট্যাক্ট করলে, ওকে। অথবা rtdslive.com-এ তুমি ক্রোম ব্রাউজার থেকে এখানে চলে যাবা, ডিটেলসে শুধু পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এরপরে হচ্ছে আমরা লাস্টে একটা প্রশ্ন আর সলভ করব, কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? দ্য লাস্ট কোয়েশ্চেন। কারা কারা এটার জন্য ওয়েট করছিলা, লাস্ট প্রশ্ন কখন আসবে? আমরা অলমোস্ট 1 ঘন্টা 24 মিনিটের মতো ক্লাস করলাম, তাই না? হ্যাঁ, 1 ঘন্টা 31 মিনিটের মতো ক্লাস করলাম। আমি জানি না তোমাদের ক্লাস কেমন লাগতেছে, ওকে। আমরা হয়তো বা আজকে প্রায় 200 এমসিকিউ পড়ছি। এই 200 এমসিকিউ তোমার ক্লাসের মধ্যে পড়াটা মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ওকে। তো কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? এখানে সাহিত্যিক না বলে কোন বিদেশি বলতে হবে, তাহলে অ্যান্সার কি হবে? WAS অর্ডারল্যান্ড। এখন একটু জেনে রাখো তোমরা, বীর প্রতীক খেতাব অ্যাটিপিক্যালগুলো বেশি আসে, কেমন? একমাত্র কোন বিদেশি বীর প্রতীক খেতাব পাইছেন? WAS অর্ডারল্যান্ড। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন, ওকে। কিন্তু তিনি জন্ম কোথায় হয়েছে? তার জন্ম হয়েছে কিন্তু নেদারল্যান্ডে। তার জন্ম কোথায় হয়েছে? তার জন্ম হয়েছে হচ্ছে নেদারল্যান্ডে। বীর প্রতীকের ক্ষেত্রে মনে রাখবা, নারী বীর প্রতীক হচ্ছে 2 জন। একজনের নাম হচ্ছে তারামন বিবি, তারামন বিবি। আরেকজনের নাম হচ্ছে সিতারা বেগম, সিতারা বেগম। এখন আরেকজন নারী আছেন যার নাম হচ্ছে কাকন বিবি, কিন্তু কাকন বিবি কিন্তু কোনো খেতাব পান নাই। কাকন বিবি তিনি কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? তিনি খাসিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন, এবং কাকন বিবির একটা নাম ছিল মুক্তি বেটি, ওকে। তাহলে আমরা বললাম যে নারী বীর প্রতীক ছিলেন 2 জন, তারামন বিবি, সিতারা বেগম, বীর প্রতীক, খেয়াল রাখো। আর কাকন বিবি তিনি খেতাব পান নাই, তিনি খাসিয়া সম্প্রদায়ের ছিলেন, তিনি মুক্তি বেটি নামে পরিচিত। আরেকটা মনে রাখবা, বীর বিক্রম, একমাত্র উপজাতীয় বীর বিক্রমকে, একমাত্র উপজাতি বীর বিক্রম হচ্ছে ইউকেচিং মার্মা, ইউকেচিং মার্মা। তিনি একমাত্র উপজাতি হিসেবে অথবা নৃগোষ্ঠী হিসেবে বীর বিক্রম উপাধিতে ভূষিত হন। এখান থেকে বারবার বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে, ঠিক আছে, বারবার প্রশ্ন আসে, ওকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। ভাইয়ারও অনেক খিদা লাগছে, প্রায় 1.5 ঘন্টা তোমরা আমাদের সাথে ছিলা, এবং এই 1.5 ঘন্টায় আমরা অনেক কিছু পড়ছি। আমি তোমাদের দেখাই জাস্ট তোমরা কি পড়ছো। তোমরা বীরশ্রেষ্ঠদের নিয়ে সব কিছু পড়ে ফেলছো। তোমরা হচ্ছে সেক্টর কমান্ডার এবং সেক্টর নিয়ে আলোচনা করছি আমি ডিটেলসে। তারপরে হচ্ছে আমরা কিন্তু অস্থায়ী সরকার নিয়ে কিংবা স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পড়লাম। আমরা 1969 সালের গণ অভ্যুত্থানের ডিটেলসে আমরা ইতিহাসটা দেখলাম, কোন জায়গা থেকে প্রশ্ন আসে সব কিছু আমরা সলভ করছি আলহামদুলিল্লাহ। তারপরে শহীদ মিনার, গুরুত্বপূর্ণ শহীদ মিনার নিয়ে আলোচনা করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য নিয়ে তোমাদের আলোচনা সমাপ্ত হয়েছে, ওকে। গুরুত্বপূর্ণ স্থাপত্য নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, একটু কারেকশন করে দিয়েছিলাম, এটা হবে ফ্রেডরিক চার্লস বোর্ন। আমরা পুরো পাকিস্তানের সরকার ব্যবস্থাটা দেখার চেষ্টা করছি, ওকে। তারপরে তুমি দেখো বিভিন্ন প্রাচীন বাংলার স্থাপত্য নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কত শত এমসিকিউ আজকে পড়লাম। তারপর দেখো অনেকগুলা সুলতানের অবদান, বাংলার শাসকদের অবদান আমরা দেখছি, দিল্লি শাসকদের অবদান আমরা দেখছি। আমরা দেখলাম ইংরেজ শাসকদের ইতিহাস এবং তাদের অবদান। তারপরে আমরা দেখছি হচ্ছে বাংলার সুলতান, দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাদের নিয়ে। আমি এটা দিয়ে দিব তোমাদের স্লাইড, কোনো টেনশন নাই। প্রাচীন বাংলার জনপদ নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করছি।
সো অনেক অনেক আমরা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসটা যারা নোট করে পড়ছো, যারা ক্লাসে সর্বোচ্চ মনোযোগ দিছো, তাদের দেখবা আল্লাহ যদি সহায় হন মেডিকেল মূল ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন কমন পড়ে যেতে পারে, হয়তো বা 3-4টা প্রশ্ন কমন পড়তে পারে। মাত্র তুমি 1 ঘন্টা তুমি পড়লা আমার সাথে, সাদি ভাইয়ের সাথে। তো এভাবে আরটিডিএস এর সঙ্গে থেকো, আরটিডিএস এর ফাইনাল মেডিকেল ব্যাচে তুমি ভর্তি হয়ে যাও, তোমার জন্য বেস্ট প্রিপারেশনটা এনশিওর হবে। আমি চেষ্টা করব এরকম এমসিকিউ সলভ ক্লাস বারবার তোমাদের জন্য নিয়ে আসার, কিন্তু তোমরা যদি ইন্টারেস্টেড থাকো শুধুমাত্র তখনই। তাহলে ক্লাসটা শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই হচ্ছে রিভিউ শেয়ার কইরো, এবং হচ্ছে তোমরা নোটটা শেয়ার কইরো। টপ 5 জন কিন্তু আরটিডিএস এর প্রিমিয়াম টি শার্ট পেয়ে যাবা। কোথায় কোথায় শেয়ার করবা? রোড টু ডিএমসি, ড্রিম টু বি এ ডক্টর এই গ্রুপে, তারপর আরটিডিএস গ্রুপে, এবং হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে। ওকে, ডিএমসি স্টেশন গ্রুপে। তো একটা হ্যাশট্যাগ দিতে পারো তোমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হয় জিনিসটা। আরটিডিএস ফাইনাল মেডিকেল ব্যাচ, আরটিডিএস ফাইনাল মেডিকেল ব্যাচ, এটা হচ্ছে তোমাদের জন্য হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা দিও, তাহলে আমরা তোমাদের সিলেক্ট করতে পারবো এর মধ্য থেকে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন জয় হবেই। আরটিডিএস এর সঙ্গে থাকো, আরটিডিএস এর সম্পূর্ণ ডিএমসিয়ান টিচার প্যানেলদের সাথে তোমার ডিএমসিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হোক। বাকিটা আল্লাহ ভরসা। আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চটা দিব, তোমরা তোমাদের এন্ড থেকে বেস্ট ইফোর্টটা দিবে, বাকিটা আল্লাহ ভরসা। তাকদিরে আমাদের কি লেখা আছে সেটা আল্লাহ জানেন, কিন্তু আমরা এই দুনিয়াতে বসে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা করে যাব। আল্লাহ হাফেজ, সবাই সবার জন্য দোয়া করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।